আচ্ছা, আমরা যারা পুরুষ মানুষ আমাদের ফিতরাতে অনেক প্রবলেম, যে কারণে আমার ক্ষেত্রে যেটা ঘটে, আমি জানি না যে তোমার ক্ষেত্রে ঘটে কিনা, আমার ক্ষেত্রে প্রায়শই ঘটে যে কিসনে দস্তক দি ইয়ে দিল পর এ গুরু হিন্দি কোন বুঝি না, হে। হিন্দি বুঝি না আমি। বাংলা দিয়ে দিচ্ছি, বাংলায় বলেন। না হিন্দি আর বাংলা একসাথে ট্রান্সলেট করতেছি। ওকে। কিসনে দস্তক দি মানে কে এর ভিতরে গিয়ে নক করলো। হার্ট কোন পাশে থাকে, ডান না বাম? বামে। বামে। এখানে সে কে নক করলো, किसने दस्तक दी ये दिल पर ये कौन है कौन ए, तो लाइट दादा बीबी मेरे बউ अब तो अंदर है मगर बाहर कौन है, মানে বউ তুমি তো ভিতরে আছো কিন্তু বাইরে কে আছে, দস্তক এই অন্তরের মধ্যে টাচটা করলো কে। এটা আমার ক্ষেত্রে এরকম ঘটে, দেবু তোমার ক্ষেত্রে কি এরকম ঘটে কিনা? না। মানে তুমি একজন ওয়ান উইমেন অবশ্যই ম্যান, একজনে আসক্ত ছিলাম। ওর বাইরে কোন দিকে দস্তক দিত না কেউ? না। অনেক সুন্দর। এমনিতে আমি কিন্তু একে একে অপশন দিব তোমাকে। অবশ্যই। যেমন তোমাকে আমি দেখি যে ইসে ফেসবুকের পিকচার দেখে বুঝেছি তুমি শরীর টরীর মেনটেন করা, অনেক ফিজিক্যালি স্ট্রেংথ এরকম একটা ছেলে। নুরা ফাতেহি সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাও দস্তক দেয় না? সিরিয়াসলি বলো, আমি বলে দিয়েছি, আমি স্বীকার করেছি যে আমার ক্ষেত্রে হয়। কিসনে দস্তক দি ये दिल पर बीबी मेरा बो तुम तो अंदर है मगर बाहर कौन है, এরকম কাহিনী হয়, তোমার হয় না? সিরিয়াসলি বলো। না। আজকের পৃথিবী কিন্তু সত্য কথা বলার পৃথিবী। অবশ্যই সত্য বলুন। হয়নি এরকম? না আসলে আমি হেঁটে যাই যদি না। টপ স্যার হাফ স্লিপ না। হ্যাঁ না। আচ্ছা, তো শুনি তো তোমার জীবনের কথা যে এরকম প্রেম এরকম ভালোবাসা আজকেও 2023 আছে, যে ওয়ান সাইডেড লাভ, এক্স্যাক্টলি একজনের জন্য নিজের জীবনটাকে ডেডিকেট করা, ওয়ান উইমেন ম্যান যেটাকে বলা হয়, এটা ওয়ান উইমেন ম্যানই বলে, আগেও বলতো এখনো বলে, যে একজন মেয়ের জন্য নিজের পুরো জীবনটাকে নিবন্ধিত করে রাখা। এরকম ভালোবাসা আছে তাহলে? অবশ্যই। শুনি তোমার জীবনের কথা, বাট তোমাকে দেখে আমার মঙ্গোলিয়ানদের মতো লাগতেছে, চোখ ছোট, অসম্ভব সেক্সি টাইপের অ্যাটিটিউড, দারুণ এই কেমনে কি ভালো লাগে। আচ্ছা যাই হোক গুরু, তো যাই হোক না, এটা তোর চেহারা আটকায় আছে এখনো। আমি মিনিমাম 15 মিনিট দেখেছি বিভিন্ন ডাইমেনশন। দেখার কারণ এত সুন্দর, এবং সামনাসামনি এরকম। আমি যাচ্ছি জানি না যে ক্যামেরা তোরা দেখতে পাচ্ছি কিনা, জন্য জরুরি হচ্ছে ঢাকা এফএম 90.4 এর ফেসবুক স্ট্রিমিং করলে তাকে দেখা যাবে। ওর চুল, ওর মুখের কাটিং, ওর দাড়ি রাখার ধরন সবই এরকম, শুধু লাইটটা বেশি করার কারণে এখানে হয়তো একটু উজ্জ্বল দেখাচ্ছে, আর কিছুই না। ওকে, শুনি তোমার জীবনের কথা দীপু। আমাদের প্রোগ্রাম শুনো কখনো? মিথ্যা বলো না। না আমি শুনি, না শুনলে আমি কি নাম আমার? বুঝলাম না। আমার নাম কি? আপনার নামটা আমি জানি না। খাইছে বাপ। না আমি আর কি পুরো এফএমটা পুরোটা কন্টিনিউ করা হয় না, তবে অনেকটাই শুনি। আচ্ছা, মানে কি গুরু, মানে গুরু তো গুরু। হ্যাঁ, তা আপনাকে সবসময় গুরুই বলে? না, আমাকে ল্যাংচা গুরু বলে। তুমি কি বলে শুনছো? না আমি তো গুরুই শুনছি। শুনি তোমার জীবনের কথা। আচ্ছা, তো আমার সাথে যার সাথে মাথা ব্যথা কমছে? না, একটু কমে? মাথায় এবার কেউ হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। ফান করলাম, একটু কমেনি? মানে ফিলিং বেটার। ওকে, শুনি। তো আমার সাথে যার রিলেশন ছিল তার নামটা সন্ধ্যা। তো ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে আর কি প্রথমত কথা হয়। তো এইভাবে কিছুদিন কথা বলার পরে মোটামুটি একটা ভালো ফ্রেন্ডশিপ শেয়ার করো, লাইক দাও, কমেন্ট করো। প্রায় দেখা যাচ্ছে 1200 কমেন্টস, হাজারের আশপাশে হচ্ছে, অনেকেই আছে। কেন সবাই একটা লাইক দিয়ে বা একটা ভালোবাসা বা একটা হাহা দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকে না? কেন শেয়ার করো না? আজকে কত হ্যান্ডসাম একটা গুরুকে নিয়ে আসলাম। মানে গুরু তো সবসময় হ্যান্ডসাম, আজকে স্পেশালি একটা জিনিস। আচ্ছা আচ্ছা দেখেন আমাকে, আচ্ছা এটা কেউ বলে না যে আচ্ছা ওর মধ্যে তুই কি পাইলি, তো তখন মানুষ বলে না যে তুমি আমার চোখটা খুলে নিয়ে দেখো আসলে কেমন লাগে দেখতে, তখন শান্ত তোকে বলছে যে আপু তোমার হাসিটা অনেক সুন্দর, আসলে তুই প্রাণ খুলে হাসিস। আমাদের শান্তু, আমাদের স্ট্রেন ঢাকা এফএম 90.4 এর
কারণ এই মেয়েটি কোনোভাবে নটনকি করতে জানে না, বাট মেয়েদের সাথে নটনকি ইনবিল্ড, তারপরে নটনকি করতে জানে না। একজন বলেছিল যে আপনি এরকম ভাবে আরোপিত করেন, ও বলতেছিলেন যে আমি এক্স্যাক্টলি এরকমই। আমরা যারা কাছ থেকে চিনি এবং জানি এই মেয়েটি কিন্তু নর্মালি এরকমই। আরেকটা টেক্সট আসছে, মানে আমি একটু নরমালি অ্যাবনর্মাল আর কি। নর্মাল অ্যাবনর্মাল, এবং আমরা এটা পছন্দ করি কারণ ইনবিল্ট, এটা কোনোভাবে আরোপিত না। সুমন মোল্লা যে সবসময় আমাদের সাথে থাকে, সে বলতেছে শেয়ার করুন, যথারীতি নেওয়াজ শরীফও বলতেছে শেয়ার করুন, আল ইমাম খান আপু ওই তোকে মেনশন করে সবার কথাবার্তা, তাজউদ্দিন আহমেদ বাদলকে মেনশন করেছে, মোহাম্মদ আলামিন, গুরু কেমন আছেন, আমি ভালো আছি, কারণ এটা একটা এমন ক্যানভাস যেখানে আসলে আমি ভালো থাকি। গুরু আমি লালমনিরহাট থেকে বলছি, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, এই জায়গাগুলো আমাদের অনেক ভালোবাসে, স্পেশালি রংপুরের পুরো ডিভিশন ঘিরে। কিন্তু খুব কষ্ট যে তিস্তা বাঁধের পানি ছেড়ে দেওয়ার পরে বেশিরভাগ মানুষজন কিন্তু এখন এই আন্ডার ওয়াটারের মধ্যে, এক্স্যাক্টলি এই যে বানের পানির মধ্যে আছে, এর জন্য সবার জন্য আমাদের অনেক বেশি সমব্যথা এবং অবশ্যই দোয়া। শেয়ার করার কথা বারবার নেওয়াজ শরীফ এবং সুমন মোল্লা বলতেছেন। দুবাই থেকে আসি এমনটা জানালে ডিয়ার হিমেল রানা, হিমেল তো আরেকটা অ্যাক্টিভ হো, কত ভালোবেসেছিস একটা সময়, কত যত্ন করে আমাদের পাশে থেকেছিস, সেই জিনিসটা আবার ফিরে আসুক। ওকে দীপু প্লিজ। তো ওর সাথে আমার ফেসবুকে কন্টিনিউ কথা হয়, দেন কথা বলতে বলতে এক পর্যায়ে ভালো একটা ফ্রেন্ডশিপে আইসা পড়ি আমরা। তো এইভাবেই দুজনের সাথে কথা বলতে থাকি, একটা ভালো লাগা তৈরি হয়। তো হঠাৎ একদিন 20 থেকে 25 দিনের মতো কথা হয়েছে, ভালো একটা ফ্রেন্ডশিপ হয়েছে। তারপরে ওর সাথে আমার হঠাৎ কন্ট্যাক্ট অফ হয়ে যায়, আর যে কোনো একটা কারণে। ও বললো যে এমন প্রবলেম বা এই সেই, তো কন্ট্যাক্ট অফ হইলো। তো খারাপ লাগতেছিল আমার যে একটা ভালো ফ্রেন্ডশিপ হইলো বা কথা বলতেছিলাম, তো কন্ট্যাক্ট অফ হয়ে গেলো। তো আমি নর্মালি কিছু বলি নাই। তো সকালে কন্ট্যাক্ট অফ হয়েছে, বিকেলে হঠাৎ করে আমাকে মেসেজ দিল যে আমি থাকতে পারলাম না আসলে কথা না বলে। তো তখন আমি আসলে অনেকটা এক্সাইটেড হয়ে গেলাম। তো ওর সাথে তখন আমার তোকে দেখে যেটা মনে হয়েছে তুই অনেক ডেসপারেট, মানে বন্ধুর প্রয়োজনে, কোনো কাছের মানুষের প্রয়োজনে অন্যায় যদি হয় হামাসের মতো ঝাঁপায় পড়তে পারিস প্রতিপক্ষ দলের প্রতি, এবং মার্ডারও করলে তোর কোনো দ্বিধা হবে না। তুই এই টাইপের আমার তোকে দেখে মনে হয়েছে, এই চেহারা, এই মুখ দেখে মনে হয়েছে আমার যতটুকু অভিজ্ঞতা। কিন্তু তোর মতো ছেলের একটা মানুষকে, স্পেশালি কোনো মেয়েকে বলা যে আমি তোমাকে ভালোবাসি, এটা তোর মতো ছেলের পক্ষে খুব টাফ। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? না ঠিক, তোকে চিনতে পারতেছি, রাইট? অবশ্যই। তাহলে আমাকে গুরু বলাই যায়? অবশ্যই বল না যে আপনি গুরু, আপনি গুরু জান বল। তো সেলফ অবসেসড একটা মানুষ। ও বিকেলও আমাকে মেসেজ দেয় যে আমি থাকতে পারলাম না আসলে কথা না বলে। তো এইভাবে আমিও এক্সাইটেড হয়ে যাই খুব। তো এইভাবে ওর সাথে আমার কন্টিনিউ কথা চলতে থাকে। তো কথা চলতে চলতে এক পর্যায়ে আমাদের আর কি ওর প্রতি ভালো লাগা এসে পড়ে। তো ওরও আমার প্রতি ভালো লাগা এসে পড়ে। তো আপনারা কি কাছাকাছি থাকতেন? না না, আমার বাসা দূরেই। তোর বলতে পারার তো কথা না? হ্যাঁ, তোর বলতে পারার তো কথা না যে ভালোবাসি এই সেই? না না, আমিও বলতে পারি না, ও বলতে পারে না। তো এভাবেই তো কিছু একটা চলছে দুজনের মধ্যে, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো ওর সাথে আমার ফার্স্ট দেখা হয় এই অক্টোবর মাসে 2 তারিখে, এই মাসটাতেই। আচ্ছা, তো কোন বছরে? ওটা 2019-এ। আচ্ছা, তো অক্টোবর মাসে দেখা হয়। তো জাস্ট ফ্রেন্ডলি হিসেবে দেখা করি। তো এরপরে আচ্ছা, মহালয়া এখন কে দিয়েছে মহালয়ার শুভেচ্ছা? এক সেকেন্ড বাবজান, একটু হ্যাঁ একটু। আজকে রতি থেকে ঠান্ডা লাগছে খুব মনে হয়? না না, ঠান্ডা লাগে না, ওটা ভদ্র ভাবার চেষ্টা করতে, ওকে চিনি ফেলছি আমি। ঠান্ডা লাগতেছে তোকে? লাগার কথা না তো। না আর কি, আমার শরীরটা একটু অসুস্থ তো তাই। তারপর ঠান্ডা লাগার কথা না। প্রবলেম নাই। বাঘ, রোয়ার, টাইগার, অবশ্যই। থাম মেসেজ হারা পেলাম। আচ্ছা, মহালয়ার কেউ একজন শুভেচ্ছা দিয়েছেন, এটা হচ্ছে সুপ্রীতি বিশ্বাস। না না, সুপ্রীতি বিশ্বাস। সুপ্রীতি তোর জন্য বাপ। মহালয়াতে কি যেন হয়, ভুলে গেলাম যে শায়রিটা, ওই যে শ্লোকটা, যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ নমো নমঃ। মহালয়ের সময় এদিকে শিউলি ফুলের গন্ধ, এখন শিউলি ফুল ফুটে ওইরকম মিষ্টি গন্ধ আসে জানি না, আর ধূপের গন্ধ মিলেমিশে একাকার হয়, আর ঢাকের আওয়াজ। আর মহালয়ের স্পেশালি দূরদর্শন থেকে এই বীরেন ভদ্রের কণ্ঠস্বরে এটা ভাসত যে যা দেবী স্বর্গভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তাস্যৈ নমো নমঃ। এটা অদ্ভুত একটা ফিল তাদের জন্য।
তো কি নাম ওর? সুপ্রীতি বিশ্বাস। সুপ্রীতি বিশ্বাস, আমি ডেডিকেটেডলি তোমার জন্য এটা বললাম, এবং এটা দারুণ একটা ভালো লাগার মুহূর্ত তোমাদের জন্য। এর মানেই হচ্ছে বাতাসে পুজোর গন্ধ, খুব শীঘ্রই পুজো শুরু হতে যাচ্ছে। তারপর ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং দশমী এবং বিজয়ের মাধ্যমে এই পূজা শেষ হতে যাচ্ছে। ওকে, তো ও দেখা করার পর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয়। তো আমার প্রতি ওর ভালো লাগা আসে, এটা আমি বুঝতে পারছি। তো আমার ওর প্রতি ভালো লাগা হয়। তো এইভাবে হঠাৎ একদিন আমি ওরে কিভাবে বুঝতে পারলেন যে আপনাদের ভালো লাগে? দেখে বোঝা যাবে বেটা। আর কি কথায় কথায় বুঝতে পারছি। হ্যাঁ। ও আমার কথার ধরনে বুঝতে পারছে, আমি ওর কথার ধরনে বুঝতে পারছি। হুম। তো এইভাবে একদিন হঠাৎ আমি বলে ফেললাম ওকে যে আমরা রিলেশনে যাইতে পারি কিনা। ও বললো, তখন ও মন থেকে বলে ফেললো যে ঠিক আছে তাহলে যাই, আমারও তোমার ভালো লাগে। তো আমিও বললাম যে আমারও তোমার ভালো লাগে। এটা স্টার্টিং কে দিয়েছিল, তুমি নাকি ও? মানে স্টার্ট কে করেছে, আপনি না ও? তোমার তো করার কথা না। না, আমরা দুজন একসাথেই করছিলাম। একসাথে মানে ready? জাস্ট আমি না, ফার্স্ট আমি বলছিলাম যে আমার ভালো লাগে, তো দেন ও আমাকে বলছে। আচ্ছা, তো এমন কিছুদিন তারপরে বলার পরে কিছুদিন কথা বললাম। তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল আকাশ, হুম। একদমই ধরেন আপন ভাইয়ের মতোই। আমার আপন ভাই, আমার আপন ভাই নাই, বাট ওই আমার আপন ভাইয়ের মতো। তো আকাশকে বললাম, আকাশ এই অবস্থা, ও তো দেখতেছি আমারে আর কি অনেকটা নিজের মনে করে ফেলছে। ওরা আকাশ বলল, দীপু তাহলে তুই রিলেশনটা কর। পরে তোমার ভাবনা কি ছিল? আসলে মন থেকে আসছিল নাকি একটা? না, তখন আসলে ওর প্রতি একটা ভালো লাগা ছিল, আচ্ছা, অতটা সিরিয়াস ছিলাম না। পরে আকাশ আমার কোন বলল, এলাকায় বাসা তোমার? দোহারে। দোহার। জি। ওকে। তো আকাশে বললাম যে আকাশ কি করেছে, আকাশ বললো তাহলে রিলেশন কর। পরে ওর সাথে আমি কন্টিনিউ রিলেশন করলাম। হুম। তো এইভাবে রিলেশনটা একটা পর্যায়ে কয়েক মাসের ভিতরেই খুব সিরিয়াস হয়ে যায় আমরা। তো এই মাঝখানে আবার আমার ফ্রেন্ড সার্কেল আকাশ, দেখো সিরিয়াস এর প্যারামিটারটা কি, মানে কি দেখলে বুঝবো যে সিরিয়াস হয়েছি? আমরাও যদি বুঝি যে এটা সিরিয়াস হইলাম। সিরিয়াসটা বলতে হাত ধরা না, হাত ধরা এইসব না। ফার্স্টে এমন কিছুই ছিল না। সাপোজ মনে করেন কথা বলতেছি, 1 ঘন্টা কথা হয় নাই বা 2 ঘন্টা কথা হয় নাই, অস্থির লাগে। তখন নিজে অনুভূতিটা বুঝতে পারছি, তখন ফিল করতে পারছি যে আসলে একা একা লাগতেছে। তো আমি আর সিরিয়াস হইছি এটা ওই বুঝতে সময় পারছি। সিরিয়াসনেস হ্যাঁ। টের পাইছি। তো একদিন দেখা করি, তো মাঝখানে এখানে আবার আমার কিছু ফ্রেন্ড অ্যাড হয়। আকাশের সাথে পরিচয় করাই দিই, সজলের সাথে। তো ওরও কাজে একটু বর্ণনা দিবা? হ্যাঁ, মেয়েটার বর্ণনা দিবা একটু, মানে কেমন দেখতে? তুমি না, সাধারণ মানুষ কিভাবে বলে, আকাশ কিভাবে বলে কেমন দেখতে মেয়েটি? আলহামদুলিল্লাহ সুন্দর। না কিরকম সেটা বর্ণনা ডিটেইলে যাও। দেখতে এরকম। আমার দিক থেকে না তুমি না, তুমি তো বলবে যে পৃথিবীর সেরা। আচ্ছা আচ্ছা, গুরু আমি বুঝাই দিই। ধরেন আমি যদি এখন গুরুর ব্যাখ্যা দিই, আমাদের গুরু হচ্ছে গিয়ে একজন সুপারস্টার, খুব সুন্দর তার চুল, আজকে শ্যাম্পু করা, বাতাসে উঠতেছে, সানগ্লাসটা একটা সুন্দর সানগ্লাস পরছে। আসলে কিন্তু শ্যাম্পু করছে না না, এটা তো বোঝাই আচ্ছা, যায়। শ্যাম্পু ও চুলটা না, ও একটু জেল মেখে আসছে। সানগ্লাস না, আমি জেল মাখি না, আমি নরমালি চুল এরকম, সানগ্লাসটা ওর দেয়া। হ্যাঁ না, সানগ্লাসটা ওর দেয়া, ঠিক আছে। বাট এই যে ধরেন গুরু আসছে, আমি যখন প্রথম গুরুকে দেখলাম, এই যে এখন যদি এখনকার বর্ণনা দিই, চুলে শ্যাম্পু করা, বাতাসে সাই সাই করে চুল উঠতেছে, ঠিক আছে, হাতে খুব সুন্দর একটা ম্যানলি একটা ব্রেসলেট পরা হাতে, এবং এখানে এতেশাম নাম লেখা, এটা ক্যামেরাতে আসবে না। এটাই সেই কোম্পানির ব্রেসলেট যেখানে মাস্টারফিকেও দেয়া হয়েছিল। মাস্টারফি সারা জীবন ওই ব্রেসলেটটা পরে 42 লক্ষ টাকায় বিক্রি হয়েছিল। আসলে কিন্তু সত্য। না না, এটা তোরাও কিন্তু চাইছিলি, এক্স্যাক্টলি তোরা চাইছিলি আমি এতেশাম লেখা। এবং ওই একই কোম্পানি মাস্টারফিকে দিয়েছিল, ওটা নিলামে বিক্রি হয়েছিল 42 লক্ষ টাকা। আমারটা 42 টাকায় বিক্রি হবে না, বাট কোম্পানি একই, নাম কিন্তু এতেশাম লেখা। তোরা যেটা চাইছিলি দিলে দিতে রাজি আপনি না। আচ্ছা আচ্ছা, আপনারা যারা শুনতেছেন, অ্যাপার্ট ফ্রম দ্য স্টোরি, আচ্ছা প্রশংসা হয়ে যা, অ্যাপার্ট ফ্রম দ্য স্টোরি, এই ব্রেসলেট আপনারা কত টাকায় কিনবেন দেখি আজকে নিলামে উঠুক। আই লাভ প্রশংসা। কোথায় যেন ছিলি? হ্যাঁ বল। নিজে করে তো শেষ করে ফেললেন। না, এই যে সুন্দর একটা ম্যানলি ছেলে আজকে একটা ফ্লেয়ার প্যান্ট পরা, যেই মুহূর্তে তাকান, এটা কি ফ্লেয়ার? কেউ যখনই আপনার দিকে তাকাবে, সাথে সাথেই আপনার চোখ, আপনার বাচন ভঙ্গি, যে ঠোঁটের কোণায় মিষ্টি একটা হাসি, আই এম দ্য বেস্ট, বাট পিপল উইল বি সেলফ অবসেসড। অ্যাবসলিউটলি এই ধরনের করে বলবেন আর কি, ডিটেইলস, ইন ডিটেইলস। গুরুটা বললে তো শেষ হয়ে যাবে, আপনি আর গল্প বলতে পারবেন না। বলছিলি যে তোর ভালোবাসা মানুষ, একটু বর্ণনা যদি ডিটেইলে পাই। ওর সবথেকে আমার ভালো লাগতো আর চোখটা। চোখ? হ্যাঁ, তোর কথা বলিনি, আমি বললাম যে বন্ধুরা কি বলতো, যেমন বন্ধুরা ভালোই বলতো। না বললেন না তুই? আকাশ ও কি বলতো? ভালোই বলতো, ভালো না হইলে অবশ্যই তো আমারে বলতো যে তুই কথা বলিস না। আচ্ছা তুমি বর্ণনা দাও।
তোমার মতো করে কেমন বর্ণনা দাও। দেখতে? ফর্সা, ফর্সা, সুন্দর? সুন্দর, মাশাআল্লাহ। তো চোখটা অনেক সুন্দর। আর বিশেষ করে সব থেকে আমার ভালো লাগতো যে জিনিসটা, মুচকি করে হাসি দিত, সব থেকে এই জিনিসটা অনেক ভালো লাগতো আমার। আমি আর কি এটা যতদিন রিলেশন ছিল মাথাটা কমেনি? তো এর এখন মধ্যে অন্য সবসময় আমি জায়গায় কি ব্যথা বলতেছি, হচ্ছে এখন। তো ব্যথা এখন যে মাথা কোনো থেকে অন্য সময় জায়গায় রিলেশন গেছে। যতদিন ছিল, তো ওর সাথে আমার ঝগড়া হয়েছে, ও হাসিটা দিলে আমি ভুলে যাইতাম না যে ওর সাথে ঝগড়া হয়েছে বা এমন কিছু। ভাল লাগে দেখতে। ভালো লাগতো। তো ওর কাজিন নিঝুম প্লাস ফারজানা আরো কয়েকজন ছিল, ওদের সাথে আমাদের একটা ভালো নাইট ভিশন রে, আমি তো মেসেজ পড়তে পাচ্ছি। তোর গ্লাস কি নাইট ভিশন? বলতে পারলাম না। সানগ্লাস নরমাল? হ্যাঁ, যাক, সবকিছু পরিষ্কার দেখতেছি, যেন বললাম নাইট ভিশন কিনা। ওকে, আই এম সরি। তারপর ওদের নিঝুম, ফারজানা আরো কয়েকজন অ্যাড হয়। তো আমার ফ্রেন্ড আকাশ, সজল, তারপরে নাসির, তো এরা তো আমরা দেখা করি। এক পর্যায়ে নিঝুম ওদের সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো ওদের সাথে যারা যারা ছিল ওর কাজিন নিঝুম, ওরা ওদের সবাইকে আমি নিজের খুব আপন করে নিয়েছিলাম। আমার একটা ফ্রেন্ড একবার নিঝুমরে দেখে ব্যাড কমেন্ট করছিল। তো নিঝুমরে আমি নিজের বোন মনে করছিলাম, নিজের আপন বোনই মনে করতাম। তো আমার নিজের একদম ক্লোজ ফ্রেন্ড, তো ওরা চিনতো না, তো ব্যাড কমেন্ট করছিল। তো ওই নিঝুমের জন্য আমার ফ্রেন্ডরা আমি ডিরেক্ট থাপ্পড় দিয়েছিলাম। ফ্রেন্ডটা কান্না করে দিয়েছিল যে দীপু তুই একটা মেয়ের জন্য এমন করলি। পরে আমি বললাম দেখ ওরা আমি বোনের চোখে দেখি, তোর কমেন্ট আমার ভালো লাগে নাই। তো ওদের সবাই আমি খুব আপন মনে করতাম। তো এইভাবে কন্টিনিউ রিলেশনটা খুব ভালো একটা পর্যায়ে এসে দাঁড়ায়। আমরা মনে করেন যে দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে রেস্ট করতেছি, হয়তো বা আকাশ বা সজল বা নিঝুম বা ওরা কেউ বললো চল ঘুরতে যাই। খাওয়া দাওয়া মাত্র শেষ করছি, জাস্ট তখনই রেডি হয়ে সবাই বের হয়ে যেতাম, ওদের এলাকায় যেতাম, বা ওদের এলাকায় থেকে ওরা রেডি হয়ে বের হইতো, আমাদের এলাকায় থেকে আমরা রেডি হয়ে যাইতাম, ঘুরতে যেতাম যেখানে মনে চায়। বাইক নিয়ে, তারপরে গাড়িতে। বাইক ছিল, বিক্রি করে ফেলেছি। থাকার কথা, পিছনে একজন থাকবে আর শাঁসা করে উঠবি। আমার কেন জানি দেখে মনে হচ্ছে তাই। তো আমরা অনেক একসাথে অনেক ঘুরছি, একসাথে অনেক ঘুরতে গেছি, একসাথে খাওয়া দাওয়া করছি। তো এইভাবে রিলেশনটা কন্টিনিউ অনেক সুন্দর চলতে থাকে। তো একসাথে ঘোরাঘুরি, সবসময় কথা, এইভাবে মনে করেন যে ভালো একটা পর্যায়ে রিলেশনটা চলে যায়। আমি ফার্স্টে অতটা সিরিয়াস ছিলাম না। ফার্স্টে আমার লাইফস্টাইল অন্য পদের ছিল। যেমন আমি ছাত্র রাজনীতিতে জড়িত ছিলাম। দোহার নবাবগঞ্জে। পার্টির নামটা শুধু বলিস না, বাকিগুলো বল। আচ্ছা, সেটা না বললাম। দোহার নবাবগঞ্জে ইয়াং জেনারেশন থেকে শুরু করে বা সিনিয়র পারসন যারা নেতা কর্মী আছে, তোকে চিনি কম বেশি সবাই আমাকে আমার ওই টাইপেরই একটা প্রোডাক্ট মনে হয়, চিনে ভালোবাসে। তো তখন আমি ওর সাথে রিলেশনটা যখন হয়, তখন আমি ইন্টার কমপ্লিট করে অনার্সে। বয়স কত এখন দীপ? আমার 23 প্লাস। হ্যাঁ, আগুন এটা। বাট ওই যে বললাম যে এরা এত বেশি আগুন, কিন্তু অনেকেই ভাবে যে এরা গোটা দুনিয়া তামা করে দিবে। আছে না কিছু টিপিক্যাল টাইপের ছেলে, আসসালামু আলাইকুম খালাম্মা, কখন যে খালাতো বোনের সাথে প্যাচ লাগাই ফেলছে, খালাম্মা টেরও পাবে না। আর এই টাইপের বা আমার টাইপের ছেলেদেরকে এই দূরে যাও, ওর সাথে কথা বলবে না, কারণ জানে যে টাফ গায়, কখন না কি ঘটায় ফেলে। কিন্তু এরাই আবার অনেক বেশি লয়াল, এটা কেউই জানে না। এই টাইপের প্রোডাক্টও আমার মনে হয় এই ছেলেটিকে দেখে। বাট আমি যখন বলতেছি ছাত্র রাজনীতি, বলতেছে সবাই তাকে চিনে, বন্ধুকে ভুল করছে, ওকে থাপড় মারছে, আমি অবাক হচ্ছে না, কারণ এটা ওর সাথে যায়। ওকে, তারপর তো তখন ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘোরাঘুরি করতাম, ভার্সিটিতে যাইতাম, আড্ডা দিতাম, এমনই ছিল লাইফটা। তো ওর সাথে যখন কলেজ জয়পুরা ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজের কথা কয়েকজন লিখতেছে। ওকে, তারপর তো যখন ওর সাথে সিরিয়াস ছিলাম না, তখন ঘোরাঘুরি, আড্ডা, ফ্রেন্ড সার্কেল নিয়ে জায়গায় জায়গায় যাওয়া, এটাই ছিল লাইফের প্রতিনিয়ত, এটাই করতাম। তো যখন ওর সাথে রিলেশনটা একটা সিরিয়াস পর্যায়ে চলে আসে, তখন এমন একটা সিচুয়েশনে আমি আইসা পড়ছি, আমি এক কাপ চা খাইতে যাবো, ও আমার চাইতে দিব না, যে তুমি যেতে পারো না, বাড়িতে থাকো, আমার সাথে কথা বলবা। আমার ফ্রেন্ড আকাশ বা সজল, ওরা বলতো যে আপু চা খাই আসি। ওরা যখন বলতো যে ঠিক আছে যাও, তাইলে খাই আসো। যদি সাপোজ 10-15 মিনিট বা 25 মিনিট 30 মিনিট প্লাস হয়ে গেছে, আইসা ওরা আমার 1000 টাকা করে দিতে হইতো। আমার ভালো লাগতো আসলে এগুলা, এই প্যারাগুলা ভালো লাগতো, যে লেট হইলো কেন, কি করলা, এক কাপ চা খাইতে, তো সামনে নাকি ফোনে যে এক কাপ চা খাইতে তখন লাগে নাকি,
বললাম যে চা খাই, একটু গল্প করলাম, এই সেই, হ্যাঁ ফ্রেন্ড পায়া গল্প তো করবা, এই সেই নানান কথা। তো এরা এরকমই। প্রবলেম হচ্ছে এর সাথে আমার ক্যারেক্টারিস্টিক্স এর মিল আছে। প্রবলেম হচ্ছে এগুলো মার্কেটে বেল পায় না। বেল পায় কারা জানিস? অপোজিটে যে ছেলেটা বসে আছে, ক্যামেরা ঘোরাতে পারছে না, তাকে দেখলেই মনে হয় যে ছেলে ভাজা মাছ কি, হাউ টু উল্টায়া টু ইট জানে না। এবং এই ধরনের প্রোডাক্ট, খালাম্মাকে আসসালামু আলাইকুম, লম্বা একটা সালাম দিবে এভাবে, আসসালাম খালাম্মা, কখন যে খালাতো বোনের সাথে প্যাচ লাগছে খালাম্মা টেরও পাবে না। আর আমাদেরকে দেখলেই আমাদের সাইনবোর্ড যেন মুখের পর লাগা আছে যে এটা পাক না, কখন না কি করে দেয়, এক্স্যাক্টলি দূরে থাকো। তো তোর সাথে আমি রিলেট করতে পারছি। ওকে, তারপর? তো আমরা সপ্তাহে 4 থেকে 5 দিন ঘুরতে যাইতাম। ওই যে বললাম না, বসে আছি, ফোন দিছে, ভালো লাগতেছে না, চল কোথাও কইরা আসি। তো আমরা রেডি হয়ে বলার সাথে সাথে ফোন দিতাম, আকাশ কই, বলতো বাড়িতে, সজল কোথায়, বাড়িতে, নাসিরে ফোন দিতাম কোথায়, বাড়িতে। তো ঘুরতে যাবো চল, রেডি হয়ে আসা পড়তো। দেন ওদের এলাকা আমাদের এলাকা থেকে অনেকটাই দূরে, তো একটা লোকেশন বলতাম যে এই জায়গায় আসো, ওই জায়গায় চলে যাইতাম। এভাবে তো প্রেম চলছে। তারপর? হ্যাঁ, তো ওর সাথে আবার নিজম, ওরা সবাই ছিল। তো এইভাবে অনেক ঘুরছি। তো এক পর্যায়ে একটা পরিবারের মতো হয়ে যায় আমরা, যেটা সত্য কথা। ফ্রেন্ড সার্কেল প্লাস নিজম, ওরা, আমরা প্রত্যেকজনের সাথে এতটা ফ্রি হয়ে যায়, এতটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়, যেটা নিজের পরিবারের মতো। তো এইভাবে আমরা কন্টিনিউ অনেক ঘুরতে থাকি, অনেক জায়গাতেই ঘুরতে গেছি। সম্পর্কের কথা আমরা বুঝছি। অলরেডি 11:50 বাজে, তো আমরা 12:30 প্রোগ্রাম শেষ করে দিব। এরপরে ঘটনাটা কোন দিকে গেল? তো সম্পর্ক ভালো, দারুণ সম্পর্ক, অনেক পজিটিভ পেইন্টি তোমার প্রশ্নে। তোমার 5 মিনিটের জায়গায় 6 মিনিট হলেও মানতে পারে না, সব ঠিক আছে। তারপর? তো রিলেশনটা ধীরে ধীরে আরো সিরিয়াস পর্যায়ে আসে। তখন আমি রাতে যখন ঘুমাইতাম, ওর ভিডিও কল, সারা রাত ভিডিও কল রেখে দিত, সারা রাত ভিডিও কলে থাকতো ফোন। বাই এনি চান্স কারেন্ট চলে গেছে আমাদের এখানে, মনে করেন ওয়াইফাই চলে গেছে, তো ও আবার ফোন, যদি ঘুমটা ভেঙে যেত, দেখতো ফোনে নাই, আবার ফোন ব্যাক করতো, রিসিভ করে আবার ঘুমায় পড়তাম। এমনই কন্টিনিউ চলতেছিল সারাদিনই ফোনে, সারাদিন সারা রাত ফোনে? হ্যাঁ। এরকম তো তখন লিস্ট 1 দিন বা 2 দিন হয়েছে বন্ধু বান্ধব সহ, যে সারাদিন সারা রাত একসাথে? বুঝলাম না কথাটা। He's so innocent. He's so innocent. বলি যে যখন সম্পর্ক অনেক ডেপথে চলে যায় এবং বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, যে চল আজকে পূর্ণিমা দেখতে যাব বান্দরবান, নীলগিরি পাহাড়ের উপরে, জরুরি না যে একসাথে থাকতে হবে, বাট জরুরি যে সবাই একসাথে আছে, এরকম তো হয়েছে। সেটা কোথায়? অনেক কক্সবাজার না নীলগিরি পাহাড়? না, ঢাকার মধ্যে। ভালোবাসিস পাহাড় না কক্সবাজার? না, আমার সব থেকে ফেভারিট জায়গা কক্সবাজার। তো গেছিলি কোথায়, পাহাড়ে না কক্সবাজারে? না না, ঢাকার মধ্যে রিসোর্ট আমরা রিসোর্টে গেছিস? হ্যাঁ, সেটাই। তো কেমন লাগতো তখন সবাই একসাথে যখন থাকতি? গরমের মধ্যে? ঠান্ডা গরম কোনো কিছু মানতাম না, গরমেও যেতি, ঠান্ডাতেও যেতি, ভয়ানক শীত, রাস্তায় বেরোয়া যায় না, কিন্তু কোনো বাধা আমাদের আটকে দেয়। ক্যামেরা ঘোরা, আর 32টা দাঁত দেখা, অপোজিটে যে আছে। আই এম দ্য বেস্ট, আই এম সেলফ অবসেসড, না আই এম দ্য বেস্ট। এবং ওইখানে স্পেশালি গরম বলিনি আমি, ঠান্ডার কথা এই কারণে বলতেছি যে লম্বা যখন একটা কম্বল থাকে, সবাই যখন একসাথে কম্বলের মধ্যে পা ঢুকায় এবং গল্প করে, এই ভালো লাগার সাথে কোনো কিছু তুলনা চলে না। আমি বলছি না তুই আর বাকি যেগুলো একসাথে থাকে, ভালো লাগে না? লাগে না? ভালো লাগে, অসম্ভব রকমের ভালো লাগে, ইনোসেন্ট ভালো লাগা। হ্যাঁ, গল্পগুলো করতে, আড্ডা দিতে, রাত ভোর হচ্ছে, এরকম হয়েছে? সারা রাত একসাথে, সবাই একসাথে। আমি বলিনি তুই আর ও আলাদা, আমি বলছি যে তোরা সব একসাথে লেপের মধ্যে বা কম্বলের মধ্যে একজনের সবার মধ্যে পা ঢুকায় রাখছিস, আর গল্প চলতেছে, হি 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 এরকম চলতেছে, রাইট? ভোর হয়ে যাচ্ছে, এটা ভালো লাগে না মন্দ লাগে? ভালো লাগে। ভালো লাগে। বল এবার। তো রিলেশনটা যখন আর কি সিরিয়াস পর্যায়ে, আমিও তখন, মাথা ব্যথা আছে তো, বললাম না ব্যথা এখন অন্য জায়গায়। তো তখন সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত সারাক্ষণ ফোনে থাকতো। এটা তো বলেছিস। হ্যাঁ, তারপরে তো সাপোজ তোকে, তাহলে ঠিক আছে, নাম দীপ। ওকে। হ্যাঁ, তো এই ও সাপোজ গোসলে যাইবো,
ফোন ওইভাবেই কলে রাইখা ফোন চার্জে দিয়া চলে গেছে, বা খাওয়া দাওয়া করতেছে ফোনে রাইখাই। তো এইভাবে কন্টিনিউ রিলেশনটা অনেক সুন্দর, ভালোভাবে আমরা অনেক দূর আগায় যাই। তো মাঝে মাঝে আমার অনেক ঝগড়া হইতো। সাপোজ এটা স্বাভাবিক। ও আমার আর কি আমার নিয়ে অনেক জেলাস ফিল করতো। আমি সাপোজ একটা ভালো টি শার্ট পরে রাস্তায় বেরোবো, ভিডিও কল দিচ্ছে তুমি কোথায়, আমি রাস্তায়, তো দেখছে ভালো একটা টি শার্ট, কয়েকক্ষণ বাসা যাবে। এটার পিছনে রিজন আছে, তুই তো দেখতে ভালো, দ্যাটস ফর শিওর, বাট তোর ক্যামেরা আউটলুক যে এত সুন্দর, আমি বিশ্বাস কর কয়েকবার দেখছি। এই যে তুই যে পোস্টটা দেওয়া, পোস্ট দেওয়ার সামনে পার্থক্য এইটা যে তোর আমার কালার কালার তো এক, লাইটিং এর কারণে ওটা হয়তো একটু উজ্জ্বল দেখাচ্ছে, বাট বাকিগুলো সব একই রকম। হ্যাঁ, তো তোর ক্যামেরা আউটলুক এক্সট্রাঅর্ডিনারি, মানে শাকিব খানেরও ভাত নাই তোর যে না গুরু, এত কম দেওয়ার দরকার নেই। শাকিব খানটা তো ইম্পর্টেন্ট, আমি শাহরুখ বলে নিব এটা। এই প্রিয়তমা হিট হওয়ার কারণে সে আরবানাইজ হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু একটা নির্দিষ্ট সেক্টরের মানুষজন তাকে দেখতো, এতে খুশি হয়ে পাগলা যাওয়ার কিছু নাই। কি আসলেই তো তাই, হি বিকাম আরবানাইজ বলতে বোঝাচ্ছি যে উপরতলা মানুষজনও তাকে দেখা শুরু করেছে এই কয়েকটা মুভির কারণে। প্রিয়তমা তার আগের কোন একটা মুভি আসছিল ব্যাক টু ব্যাক, সেটার কারণে। শাকিব কিন্তু স্ট্রেট বলা হতো ব্যাক টু ব্যাক যে আপনাকে তো গার্মেন্টস আর রিক্সাওয়ালা দেখে, ও বলতো যে আমি তো হ্যাপি যে কিছু মানুষকে তো অত্যন্ত এন্টারটেইন করতে পারছি যারা কষ্টে থাকে মানুষগুলো। শাকিব ইজ সো গুড, সো পোলাইট, সো জেনারেস, এই কথা বলতো। এবং আসলেই তাই, যখন কেউ কাউকে বলতো কোনো ছেলেকে যে তোকে শাকিবের মতো দেখাতো, তাহলে কিন্তু আরবান এরিয়ার যে ছেলেরা যারা সো কল্ড আরবান, গুলশান বনানী বা এই টাইপের মেট্রোপলিটন সিটির যে ছেলে পেলে, তাদেরকে বললে কিন্তু কেউ খুশি হতো না, ভাবতো যে আমাকে মনে হয় খ্যাত ভাবতেছে সবাই। আমি কি বোঝাতে পারছি না পারিনি? এটাই ছিল ট্রেন্ড। বাট শাকিব তার কোয়ালিটি দিয়ে ব্যাক টু ব্যাক লাস্ট দুইটা মুভি, স্পেশালি আমি তো বললাম গুলুই এবং প্রিয়তমা, তারপরে ও কিন্তু আরবানাইজ যে সোসাইটি আছে তারাও তাকে পছন্দ করা শুরু করেছে। আমি বুঝাতে পারছি না পারিনি? আমি শাহরুখের সাথে তুলনা করি, শাকিবের সাথে তুলনা করেছি। তোর ক্যামেরা প্রেজেন্স কিন্তু এইরকমই সুন্দর, আমি বুঝাতে পারছি? ওকে, তারপর তো এর জন্য মেয়েটি হিংসা করবে, তোর ব্যাপারে পজিটিভ হবে, এটা খুব স্বাভাবিক। তো যাই হোক, এই তখনও আমাকে শাকিবের বিরুদ্ধে কথা বলতে সাকিবিয়ানরা নাই, বাঁচ দেয়নি আমাকে। হ্যাঁ, তুই বলতে থাক। বলতো বাড়িতে চলে যাও। কেন বাড়িতে যাবো, কেন বাড়িতে যা টি শার্ট চেঞ্জ করবা তারপর রাস্তা বের হইবা। তো আমার ভালো লাগতো, আবার অনেকটা বিরক্ত লাগতো যে এত প্যারা দেয় মানুষ। তো বাড়িতে যা টি শার্ট চেঞ্জ করে তারপর বাইরে যেতাম। তো আমার ফ্রেন্ড সার্কেল থাকবা যেই থাক, আমি একা বসে থাকলো ফোনে ওর সাথে থাকতেই হইব, যেই আইসে আমার সাথে কথা বলো ফোনে থাকতেই হইব, ফোন কাটলে খবর আছে। তো আমি ফোনেই রেখে দিতাম, তো কথা বলতে থাকতাম। যে আসুক তার সাথে কথা বলতে থাকতাম, বা ও ফোনে বসে থাকতো, বা ওর সাথে কথা বলতেছি, ফ্রেন্ড সার্কেলের সাথে সময় দিতেছি। তো এক পর্যায়ে ধীরে ধীরে আরো সিরিয়াস হয়ে যায় আমার প্রতি। তখন আমার টাইম মেনটেন করে দেয় যে এইটা আমি বাইরে যাইতে পারবা, এটা আমি বাইরে যাইতে পারবা না আর কি। আমি একটা ডিপ্রেশনের মতো, যে ভালো লাগতো আবার অনেকটা প্যারা লাগতো, যে কেমন একটা বিষয় বা কেমন একটা সিচুয়েশন। তো মাঝে মাঝে ওর সাথে আমার আবার কিছুদিন পর পর ঝগড়া, প্রচুর ঝগড়া হইতো। শুধু এই খাইতে গেছি, বললাম যে খাইতে গেছি আমি, সাপোজ আধা ঘন্টা হয়ে গেছে আমি ফোন দিতেছি না, বা কারেন্ট নাই আমার এখানে, তো এতক্ষণ লাগলো কেন, আমি কি করছি, আমি কি কারোর সাথে কথা বলছি নাকি, বা আমি খাওয়ার কথা কোথাও ঘুরতে গেছি নাকি, নানান কথাবার্তা বলে ঝগড়া লাগাই দিত। তো পরের সাথে আমার কন্টিনিউ হয়তো বা ও ফোন দিত বা আমি ফোন দিতাম, 2-1 ঘন্টা পরেই সব ঠিকঠাক কথা বলতাম আবার। তো এইভাবে অনেকটা সিরিয়াস পর্যায়ে যাই। ও আমার প্রতি অনেক, আমি নিজে দেখছি যেটা সত্য, আমার অনেক কেয়ার করতো। আর আমার মাথা ব্যথা হইলে আমি সহ্য করা পারতাম না এখনো। মাইগ্রেন আছে নাকি? না মাইগ্রেনের ব্যথা নাই, তবে আমার মাথা ব্যথা উঠলে অনেক আর কি। কি করতো তখন? হ্যাঁ, তখন ও তো আর তো আমার বাসা, তো ওর বাসার কাছে না, যে আমার বাড়িতে যখন থাকতো, তখন যখন মাথা ব্যথা হতো তখন কি করতো? তখন আকাশে বা সজলে ফোন দিত, পাগল হয়ে যাইতো যে ভাই। ওদের মাধ্যমে যখন কাছে থাকা অবস্থায় মাথা ব্যথা উঠতো তখন কি করতো? মাথা টিপা দিত। বল সেটা। হ্যাঁ, মাথা টিপা দিত। অবশ্যই, মিথ্যা বলুন কেন? এতটুকুই? আমার পায়ে ব্যথা হলে আমার পাউডার উঠে আজকে আমার মাথাটা যদি কেউ টিপে দিত, বুঝছেন গুরু? ওকে, তারপর বলো। তো আমার একটা দিন অনেক, আচ্ছা, তুই সরকার দলীয় ছাত্র নেতা না তো? আবার বর্তমান সরকার, কোন একটা সরকার দলীয়? আমার পিছড়া। না, আমি তোর ভাই। অবশ্যই ও মাই গড, ভাই আমার গুরু।
গুরুর মায়ের বাচ্চা দেখ, আই লাভ মাই পিছুয়াড়া। আমি ভীতু আদমি, বাচ্চা আছে, বউ আছে, কোনো প্যাচ লাগাই দিস না। না 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 না। আচ্ছা লে। তো একদিন আমার এই তখন ওর সাথে আমার রিলেশনের মোটামুটি 1 বছর হয়ে গেছে। তো একদিন আমার হঠাৎ প্রচুর আমি আমার খেলাধুলার প্রতি আমার অনেক অনেক নেশা আই খেলাধুলার। বিলিভ তোকে আমি চিনতে পারি। আমি জাস্ট আমি সত্য কথা বলতে গুরু, আমি দাবা খেলাটা আর তাস খেলাটা পারি না, তাছাড়া যে কোনো খেলা। দাবা খেলা, তাস খেলা পুরুষ মানুষের খেলা না। আমি জানি যে তুই এই দুটো আমি বুঝিও না। দৌড়া চোড়া এই সেইগুলোতে পারবি। ব্যাডমিন্টন বলেন, I ফুটবল love- বলেন, I love you. ক্রিকেট বলেন, আমি জানি যে তুই এটা ট্রাম করিস। বলেন, তো এগুলোতে আমি ফার্স্টের জায়গায় না পাইলেও সেকেন্ড স্থান অবশ্যই থাকবো। ঠিক আছে, পুরো পয়সা দিবি। হ্যাঁ রেডি? হ্যাঁ রেডি রেডি। টাইম দিবি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। না না হ্যাঁ হ্যাঁ এনে হাত ধরতে দিতে পারিস, হাত দে, কিন্তু ফুল প্রেসার দিবি। রেডি? ফুল ই কর, মানে টাইম কাউন্ট ডাউন কর। হ্যাঁ কতক্ষণ দিবি? 30 সেকেন্ড এর 30 মধ্যে। সেকেন্ডস। হ্যাঁ দে, কাউন্ট দে। 1 2 3 হাত সোজা রাখ। হ্যাঁ and শুরু হয় নাই তো। রেডি স্টেডি গো। 1 2 3 4 5 6 7 8 Oh my gosh, Guru. গুরুর অনেক এনার্জি। Just look at his face. আমার এনার্জি আমি তুই হাত হয়ে গেছে আর কি হলো? তুই তো মায়া হবি তো। শালা তো 23, আমার তো 48 রে। হ্যাঁ বোঝা যায় না। বুঝা গেল, ভাই। তুই তো হাত ভাঙতো আর আমি। ও ভাই, আমার মাইক্রোফোনটা কাছে আনেন ভাই, আমার ভালো করে টিপ হারামি। আমার হাতই ভাঙতো আর একটু হলো। but he is a strong guy. I mean seriously. আমি তো ওকে বুঝছি। He's a কারণ very আমার তো strong 48 guy. চলে, আমি তো আর একটু যে চাপ দিতে আমার হাত ভেঙে যেত। না প্রবলেম নাই। আর গুরু দাওয়াত আপনি একদিন আমাদের দোয়া। মানে না, হাত ভেঙে যেত। ইস, কি করলি তুই আমার? আর একটু টিপে দে। দুনিয়ার শক্তি গায়ে, অসুরের মতো এই শক্তি। এগুলো হচ্ছে তো আপনাকে দিয়ে হাত টিপানোর ধান্দা। না হে, প্রবলেম নাই, গুরুই তো। আর একটু চাপ দিলে আবার হাতই ভাঙতো। আমি তো প্রেসার ছেড়ে দিলাম তখন। মাত্র 9 seconds. গুরু আর একটা কোথায়? কাহিনী হয়েছে কি জানিস, ওই যে এক্সারসাইজ করতে যে আমি পুশ আপ দিতে যাচ্ছিলাম, হুম। ওই কারণে তখন থেকে আমার এই হাতের এই কবজিতে একটা ব্যথা পেয়ে গেছি। ওয়েট বেশি তো, যখন আমি পুশ আপ দিতে গেছি তখনই আমার পেন শুরু হয়েছে হাতে। এই জন্য আমি আর নিতে পারিনি হাত। আচ্ছা আচ্ছা। এটা কয়েকদিন ধরে এই সমস্যাটা হলো চলতেছিল। মানে আমি তো বুঝিনি যে আমার ওয়েট বার বেড়ে গেছে, হুম। so আমার পুশ আপ দেওয়াটা ঠিক না। তোদের ওয়েটে আবার পুশ আপ দেওয়াটা অনেক নরমাল, বাট ইটস গুড। বাট আমি যেটা ভাবছিলাম, ওমা ওমা, আমি বয়সের বিরুদ্ধে যাইতে নাই। আচ্ছা শিখলাম, আচ্ছা গুরু কিছু কমেন্ট নিব? জানিস না, বাট আমি একটা লার্নিং পাইলাম বয়সের বিরুদ্ধে যাইতে না। বাট তোকে আমি ভাবছিলাম তুই এরকমই হবি। এবং অন দ্যাট নোট একটা কমিউনিকেশন দিয়ে রাখি যে এখন যদি মাস্টারফিকে ব্যাক করাতাম আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে, আপনারা অনেকেই খুশি হতেন, কিন্তু রেজাল্ট কিন্তু পজিটিভলি আসতো না। কারণ বিশ্ব এই মধ্যে যে যতক্ষণে আগায় গেছে, আমরা যতই আবেগ দিয়ে চিন্তা করি না কেন, বয়স কিন্তু সেটাকে পারমিট করে না। ঠিক সেরকম ভাবে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওর সাথে ফাইট করলাম ঠিকই, ও 23 আমি 48, আমি যে কুলাইতে পারলাম না, হাতে কলমে দেখলাম। বাট লাভ ইট। এরকম ভাবে হারার প্রশ্নেও গর্ব আছে আর শান্তি আছে, কারণ আমি ভাবছিলাম যে আমাদের জেনারেশন এবং ইয়াং গ্রুপ, ইয়াং স্টার এরকমই, কিন্তু এই হাত যে কয়দিনে ঠিক হবে আমি জানি না। দীপ ওকে, ঠিক হয়ে যাবো। তারপর টেক্সট নিবি নে 2-3। হ্যাঁ একটু টেক্সটটা নিতে চাচ্ছিলাম। অনেক অনেক লিসনার্স আছেন এই মুহূর্তে জয়েন করে। আচ্ছা আমার কমেন্ট কি ভাগ্যের সামনে করবেন শক্তি না? না, হাতি ভেঙে ফেলতো। না একটু টিপে দে, বল। আচ্ছা শরীফুল লিখেছেন আপনাকে 2 বছর যাবত 2 বছর পরে তাই। শুনছি ঢাকা এফএম এ কাজ করতে তখন শুনতাম, কিন্তু আপনি যেদিন বললেন এটা আচ্ছা, কে বলছে ভাবছিলাম গুরু জিতবে? তাপস কেমনে জিতি? বয়সের বিরুদ্ধে যাওয়ার সুযোগ এই প্রকৃতি কাউকে দেয়নি। মেয়েটা এরা গরিব 48-49 বছরের ছেলে, ও তো 23 বছর, আমাকে হাগায় দিছে। আমি যদি আর একটু শক্তি দিতাম আমার হাতটাই ভেঙে ফেলতো। আচ্ছা গুরু আর গেস্ট মারামারি করছে, আপু মজা নিচ্ছে। তো সবই তাই, এটা ঠিক বলছে। কি নাম ওর? জ্ঞানী ছেলে। একেজি তাপস। হুম। মাহাদি হাসান লিখেছেন আজকে আমি নেই, সৌদি থেকে শুনছি তৌহিদুল আছেন আমাদের সাথে জয়েন করে। গুরু হাতটা ঝাড়া দেন ঠিক হয়ে যাবে। না, রাজিয়া সুলতানা লিখেছেন রাজশাহী থেকে শুনছি।
আসসালামু আলাইকুম, কেমন আছেন? দিদার লিখেছেন সুযোগে সুখ নিয়ে গেলেন গুরু। আমি সুখ নিয়ে গেলাম, কোথায় গেছি আমি? ওকে, দীপের কাছে যাই, শুনি তার জীবনের গল্পের কথা, বাকি Absolutely. সংখ্যা। বাট তার আগে দীপকে অনুরোধ করতেছি, দীপ সময় যেহেতু কম, আমরা আর বেশি সময় নাই, কিন্তু আর 28 মিনিট আছে। অনুরোধ, তুই তোর প্রেম সম্পর্ক তোর প্রতি যে অনেক পজিটিভ, সেটা আমরা পরিষ্কার একদম, এবং তুইও যে তার প্রতি একটা ভালোবাসা মন আছে সেটাও পরিষ্কার। এগুলো বাদ দে, এখন সম্পর্কটা কোন পর্যায়ে, এই পর্যায়ে কেন গেল, তার পিছনে রিজনটা কি সেটা বলে আমাদের স্টোরিটা শেষ করবি, ওকে? আর আমার সাথে যারা কমিউনিকেশন করতে চাও, আমি কিন্তু গত কালকে থেকে প্রায় 4-5টা ফোন কল ধরেছি একজন মানুষেরই। সে বলতেছে যে ওনার বোন অসুস্থ, তারপর উনি স্ট্রোক, দেন হসপিটালে গেল, মারা গেছেন, দাফন করছেন, এভরি ডিটেলস আমি ইনফরমেশন ফোনে পাচ্ছি বা আমাদের ফেসবুকের মাধ্যমে পাচ্ছি। সো সবাইকে আমরা রেসপন্স করতে পছন্দ করি। আর আমার ওই ভাইটার জন্য দোয়া থাকলো, তার বোন যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সস্নেহে থাকেন, সে প্রার্থনা থাকলো, আর তার জন্য সমবেদনা। সো এই কারণে বলি যে আপনারা যারা নক করতেছেন শান্তু অথবা আমাকে, তার জন্য আমাদের একমাত্র আইডেন্টিটি সেটি হচ্ছে আমাদের পেজ। আমার পেজের নাম লাভগুরু, তার নাম আর যে শান্তু, যেটা আপনারা পেজের কমিউনিকেশনে পাচ্ছেন। সেখানে আপনারা ফলো দেন, আপনারা লাইক দেন এবং আমাদেরকে টেক্সট করেন, ডেফিনেটলি আমরা রেসপন্স করব। এট দ্য সেম টাইম আমাদের পেজে, লাভগুরুর পেজে কিন্তু নাম্বারও দেওয়া আছে, সেখানে ফোন দিলেই আমি কথা বলবো। ওকে দীপ, তারপর তো বলতেছিলাম, একদিনও আমি ওই খেলাধুলা করে আসলাম, প্রচন্ড পরিমাণে আমার রাতে মাথা ব্যথা হয়, এমন পরিমাণে মাথা ব্যথা আমার ভালো লাগতেছিল না। তো ও আকাশ রে আমারে বলতেছে আমি কি করুম এখন, বা তোমার এমন লাগতেছে, আকাশ রে ফোন দেয়া পাগল পাগল হয়ে গেছে ভাই, ওর অনেক মাথা ব্যথা, অবস্থা অনেক খারাপ ভাই, তুমি একটু প্লিজ যাও ওর কাছে। আর কি একদম পাগল পাগল হয়ে যাইতো যখন দেখতাম, আমার খারাপ লাগে। ও আমি নিজে দেখতাম যে ও ঠিক থাকা পারতেছে না, ওর অনেক খারাপ লাগতেছে। আর আরেকটা স্পেশাল জিনিস যেটা আমি বলি, ওর একটা দিকে অনেকটা ভালো গুণ, বল। যেটা হচ্ছে ওর রান্নাটা। তাই? আমরা ফ্রেন্ড সার্কেল সবাই খেয়েছি। স্পেশালি কোন রান্না ভালো করে? খিচুড়ি আমার সবচেয়ে ফেভারিট। আমার তো খিচুড়ি অনেক পছন্দ, অনেক ভালো রান্না করতে পারে খিচুড়িটা। দোহার গেলে খাওয়াবি না খিচুড়ি? খিচুড়ি কিন্তু আমার খুব পছন্দের। একটা আমি বাইরের খাবার, ঘরের খাবার খুব বেশি ফুড আমি এনজয় করি না, শুধু খিচুড়িটা আমার কেন জানি ভালো লাগে। অবশ্যই খাবো। তো তুমি আমাদের না ওই রান্না যদি ম্যানেজ করতে, আমি জানি না গল্প কোথায় নিয়ে যাবে, রান্নার ব্যবস্থা আছে কি নাই, বাট কোমা ঠট কামড়াচ্ছিস কেন? তাহলে গল্পে যা, তাড়াতাড়ি, সময় কম। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা গুরু কন্টিনিউ করুম নাকি মাঝখানে? আমি একটু বাদ দিয়ে যা, স্পেশালি তারপরে কি হলো। আচ্ছা, তো এটা তো জানি যে তার সাথে তো রিলেশনশিপ অনেক ডেপথ, এবং ওর রান্নার কোয়ালিটির ব্যাপারটা তো আসলোই। এখন বর্তমানের সিচুয়েশন যে পর্যায়ে, সেটার পিছনে কি ঘটনাটা দায়ী সেই আচ্ছা, ওর সাথে আমার রিলেশন আর কি ফুল রিলেশন ছিল আর কি 4 বছরের একটু কম। আগামী নভেম্বরের 2 তারিখে 4 বছর হবে। তো রিলেশনের দেড় বছরের মাথায় আমাকে একটু সুযোগ দিবি, একটা খুব গুরুত্বপূর্ণ টেক্সট লিখেছে মোহাম্মদ হাসান, লিখেছে গুরু আপনি কি সবাইকে তুই করে বলেন? আমি শুনেছি তুই ভাষাটা নাকি অনেক আপন ভাষা, একটু জানাবেন। দীপ, তোকে একটা সেকেন্ডের জন্য মনে হয়েছে যে এই মুখ থেকে তুই শব্দটা অপমানের? না 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 না, তুই শব্দটা অতি আপনের। না না, যে কেউ বললে আপনের না। তোর মতো ছেলে রাস্তাঘাটে কেউ তুই বললে তোর ওর যে কাঁচরা খুলে ফেলবি সেটা আমি বুঝি, বাট আমার মুখ থেকে একটা সেকেন্ডের জন্য তোর মনে হয়েছে যেটা আপন না? না না, একটু না গুরু, সত্য কথা, একটু না। তো এটাই টের পাওয়া যায় যে কেউ কাউকে তুই বললে তাকে অবহেলা করতেছে নাকি কলিজাতে ভালোবাসতেছে, এটা টের পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্যারিজমেটিক ভাবে মানুষকে সৃষ্টি করেছেন, তার কান মন বলে দেয় যে মানুষটা তোমাকে আন্ডারমাইন করতেছে অথবা এই মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসতেছে। সেই অর্থে আমি তুই বলি। হাসান মনে হয় উত্তরটা পেয়েছো, প্লিজ এবার যা। তো ওর সাথে রিলেশনটা আমার 1.5 বছরের মাথায় যে কোনো একটা ব্যক্তিগতভাবে ওর বার্থডেতে একটা প্রবলেম হয়, ওর বার্থডের সময় ব্যক্তিগতভাবে একটা ঝামেলা হয়। কেন ওনার বাসায়? হ্যাঁ, বাসায় ওনার ব্যক্তিগত। হ্যাঁ, তারপরে তো ঝামেলাটা অনেক ভালো ঝামেলাই হয়েছিল, আর ফ্যামিলিগত ব্যাপারই। তো ওই সিচুয়েশনটাতে আসলে কোনো ছেলে হয়তো বা, ও আমারে তখন অনেক উল্টাপাল্টা বলছে। তো কোনো ছেলে আসলে হয়তো বা একটা মেয়ের সাথে রিলেশনটা কন্টিনিউ করে না, ভাবে এত প্যারা কেন নিম বা এত কথা শুই না কেন রিলেশনটা কন্টিনিউ করুম। তো আমি কোনো সিচুয়েশন ওকে ছাড়ি নাই, আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করে গেছি, বুঝাইছি সব সময়। তো রিলেশনটা তারপরে আবার ঠিক হয় ভালোভাবে। তো ওর ফ্যামিলিতেও চিনতো, আমারে জানতো। আর নিজম ওরা, ফারজান ওরা বা আরো কয়েকজনই ছিল, ওরা অতি আপন হয়ে গেছিল আমাদের। আমার ফ্রেন্ড সার্কেলটাও সবাই মিলে আর কি একটা পরিবারে যেমন ক্লোজ থাকে সেম তেমন ক্লোজ আমরা ছিলাম, অনেকটা ভালো রিলেশনশিপ ছিল। তো
ওই বার্থডেতে যে প্রবলেম হয়েছিল পরে তো তারপরে আবার রিলেশন কন্টিনিউ ঠিক হয়েছে, ওটা ব্যক্তিগত বিষয়। তো আমি যে ওই কথাটা বললাম কেন, কারণ এমন একটা ঝামেলা হইলে একটা ছেলে ভাবে কি, বর্তমান জেনারেশনে ছেলে ভাবে যে এভেলেবেল মেয়ে আছে, কেন আমি এত প্যারা নিয়ে রিলেশন করুম, বা একটা মেয়ে আমার এত ব্লেম দিব, সবকিছুতে এত প্যারা দেবো, আমি রিলেশন কেন কন্টিনিউ করুম। তো আমি এমনটা কখনো ভাবি নাই। বা ও একদিন আমার বললো যে, যখন আমি ওর তেমন সময় দিতাম না বা ঘুরতাম ঘাটতাম, ও আমার বললো যে আমারে এতটা ভালোবাসে, তো আমি ওর জানি ইগনোর না করি আর কি, অনেক কান্না করে বলছিল। তো আমার অনেক খারাপ লাগে যে একটা মানুষ আমার জন্য এমন করে, আমার তো ওরা অবশ্যই সময় দেওয়া উচিত, বা ওর সাথে আমার কোনো খারাপ ব্যবহার করা উচিত না। তো আমি এই দিকটা ভাইবে ওর সাথে আমি খারাপ বিহেভ করলেও নিজের মনে করে খারাপ বিহেভ করতাম, শাসন করতাম। ঘটনাতে জানা এটা তোমরা বুঝছি যে অসম্ভব রকমের হয়তো রিলেশনশিপ তোদের দুজনের মধ্যে, অসম্ভব রকমের পজিটিভ। অনেক সময় ওর এই পজিটিভনেস এর কারণে যেভাবে ও চায়, অনেক সময় তোর পক্ষে ওইভাবে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না। বাট তোর মধ্যে ভাবনাটা আছে যে আমার মন প্রাণ জুড়ে তো আমি ও যতক্ষণ সময় চাই পারতি, অনেক সময় না পারলেও মনে থাকতো যে ওকে আমার সময়টা 100% দেওয়া উচিত। আর তারপর কোথায় প্যাচ খাইলো, এখন বর্তমান অবস্থাটা কি? তো মাঝখানে আমি বলি, মাঝখানে ওর সাথে আমার যে কোনো একটা কারণে 2-3 মাস ওর সাথে আমার যোগাযোগ হইব না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এটা তো পার্ট অফ লাভ। না এটা আর কি একটা ঝামেলার কারণে, ওর ফ্যামিলির সাথেই ঝামেলার কারণে ধরেন। আর এটা হইতেছে আপনার জানুয়ারি 30 তারিখে ওর সাথে আমার প্রায় 3 মাসের মতো যোগাযোগ হইব না। আপনি হেডফোনটা পরে নেন। না প্রবলেম নেই। আচ্ছা, তো তখন ও আমার সাথে দেখা করতে চাইলো, নিজেও আসলো, ও আসলো। আমি আমার ফ্রেন্ডে নিয়ে রাতে সন্ধ্যার দিকে দেখা করতে গেলাম। তুই আবার হাত ভেঙে ফেলছিস। তো সন্ধ্যার দিকে দেখা করতে গেলাম, ওয়েট করলাম ওর জন্য অনেক, পরে আসলো। তো আমার অনেক জিদ হয়েছিল। তো ওটা আমি ওই দিনকে থাপ্পড় দিছিলাম একটা। পরে আমার নিজের অনেক খারাপ লাগছে। তো ও রাগ করে হাত তুলে বোকা, আমি তো জীবনে হাত তোলা পক্ষপাত। আসলে কেমনে আমরা যারা বাঘা, তারা গোটা দুনিয়ার সাথে লড়ে যাব। ইভেন আমাদের যখন ব্রেন প্যাচ খাবে, কোন দেশের প্রেসিডেন্টের সাথে প্যাচ লাগলেও কিন্তু তখন পিছায় যাব না। ইট ডাজন্ট মিন যে কোনো মেয়ের সাথে যত অন্যায় করুক আমরা হাত তুলবো। এটা তোর সাথে গেল না। ওকে, না পরে তো আমি ওটা আমার তখন সিচুয়েশনটা আমার অনেক আর কি মাথাটা গরম ছিল। তো আমি বুঝতে পারছি, অনেকবার ওরা সরি বলছি। তো রাগ করে বাড়িতে চলে গেছে। ওই দিনকে টাইপের আছে ওরা করে, ছেলে পুরুষ যারা বাঘ, এরা কখনো এটা করে না বেটা। যাই হোক, ওদিনকে আমি জানতাম যে ওর সাথে আমার মোটামুটি 3 মাসের মতো কথা হইব না বা যোগাযোগ হইব না কোনো। তো ওই দিনকে যদি ওর সাথে আমি ভালোভাবে বৈশা কথা না বলতে পারি আমরা, তো ওর সাথে আর কথা হওয়ার সুযোগটা নাই। তো ওই দিনকে আমি আর আমার ফ্রেন্ড আমি বলছি, এমন কি হলো যেটা 3 মাস আপনাদেরকে দূরে রাখলো? বা আর কি এটা ওর ফ্যামিলির সাথে এই রিলেশনশিপ নিয়ে ঝামেলা লাগছিল। আচ্ছা, তো এটা হইতেছে আপনার জানুয়ারির। কিন্তু আপনি তো বলেছিলেন যে তার ফ্যামিলি জানে আপনাদের কথা। জানে যখন দেখছে অতিরিক্ত পরিমাণে রিলেশন সিরিয়াস হয়ে যাচ্ছে, সমালোচনা চলতেছে, তো তখনই এমনটা হইছে জানুয়ারি 30 তারিখ। তো তখনই হয়তো ভাই রিলেশনটা অনেকটা একটা ফাটল ধরে। তো ওই দিনকা সারা রাত আমি আমার ফ্রেন্ড চাইছি তারপরের দিন দেখা করুম। তো ওই দিনকে সারা রাত আমি আমার ফ্রেন্ড ঘুমাই নাই, ঢাকাতে আসছিলাম, ঘাটছি। তারপরের দিন দেখা করলাম, দেখা কইরা বাড়িতে চলে গেলাম। গুরু আসলে কি ওই দিন ঠিক ওই দিনটা থেকে 30 তারিখ থেকে আমার জীবনটার আমি অভিশপ্ত মনে করছি, যেটা সত্য কথা। ওর সাথে 2-3 মাসের মতো আমার যোগাযোগ হইব না। তো এমনটা। আপনি একটু হেডফোনটা পরেন। স্ক্রিনে ভালো লাগে দেখতে। তো 2-3 মাসের মতো তো যোগাযোগ হইব না। তো ওর সাথে আমি দেখা করলাম। ও আমারে বলল যে তুমি ভুলে যাবে না। যে অভিশপ্ত ওই দিন থেকে মনে হয়েছে। হ্যাঁ, ওই দিন থেকে আমার লাইফটা আমি একাকিত্ব হয়ে গেছিলাম, যেটা সত্য কথা। কারণ যার সাথে 24 ঘন্টা কথা বলতাম, খাইতে গেলেও কথা বলতাম। তাই তো বললি যে ভিডিও কলে সারা রাত থাকতে। হ্যাঁ, তো তখন নিজেরে বুঝাইতে পারতেছিলাম না আসলে কি করুম, একা কিভাবে সময়গুলা কাটবো আমার। তো বিশ্বাস করেন, গরুর উপর আল্লাহ আছে, 2-3 দিন ভাত কি জিনিস আমি খাইনি। সত্য কথা বলতে আমি একটার পর একটা সিগারেট খাইছি, অনেক রাত পর্যন্ত সিগারেট খাইতে খাইতে সময়গুলা পার করছি।
শেয়ার করতে পারি না আমি কাউকে। কান প্রাণ খুলে কান, মনটা হালকা হোক। আমার কাছে হারানোর কিছু নাই, প্রাণ খুলে কান। এত দরদ দিয়ে কেউ তোকে শুনবে না, হালকা হয়। তো আমি নিজের কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না, আমার সময়গুলো আসলে কাটতেছিল না। কাউরে যে শেয়ার করবো, আকাশ ওদের শেয়ার করতে পারি নাই যে আকাশ আমার সময়টা আসলে এইভাবে যাইতেছে। সারাদিন বাসায় শুয়ে থাকছি, কাউরে বুঝতে দিই নাই যে এতটা আমার সাথে এমন সিচুয়েশন ঘটতেছে। খুব খারাপ লাগছে। 2-3 দিন আমার এমন পরিমাণে শরীরে জ্বর আইসে পড়ে, শরীর হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমি শুধু বলছি যে আল্লাহ যদি নেওয়ার হয় নিয়ে যাও, তাছাড়া মনটা স্থির করে দাও যেন আমি শক্ত হয়ে থাকতে পারি। তো ওই টাইমে গুরু আমার একটা জব হয়েছিল, মোটামুটি ভালো একটা জব। তো তখনও আমার বলছিল যে তুমি জবে যাও না, জবে গেলে আসলে আমার অনেক দূরে যাইতে হইব। বলছিল যে তুমি জবে গেলে আমাকে সময় দিতে পারবা না বা আমার সাথে কথা বলতে পারবা না, তো আমার ভুলে যাবে। তো ওর দিকটা ভাইবা পুরা ফ্যামিলি বা আমার রিলেটিভ সবার সবার আশাটাকে আমি ভাঙ্গে দিছি ওর দিকটা ভাইবা, জানি ওই ভালো থাকে, আমি জানি ওর সাথে কথা বলতে পারি, ওই জানি ভালো থাকে। তো তখন ফ্যামিলিতে অনেক আমার কৈফিয়ত দিতে হয় যে জবে যাস না কেন, বা জবটা করতেছিস না কেন, কন্টিনিউ করতেছিস না কেন, এই সেই নানান কিছু। আসলে নানান পেশারে আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই, খুব একাকিত্ব ফিল করি। তা আমি এগুলো আর বুঝাই প্রকাশও করতে পারিনি, বোঝাইতে পারিনি। তবে অনেক পরে অনেক শুনছে যে আমার ফ্যামিলিতে এটি আমার খুব প্রেশার পড়ে যে দীপু আসলে ঘটনা কি, জবটা কি হইলো, এই সেই। তো গরু 3টা মাস খুবই খারাপ সিচুয়েশনে কাটাইছে আমার লাইফে, আমি এমন সময় ফেস করি নাই কখনো। তো 3-4 মাস পরে আবার ওর সাথে আমার ফ্রেন্ড ওর দ্বারা কথা হয়, দেখা হয়, তো রিলেশনটা আবার কন্টিনিউ করি। ভালোই সময় যাইতেছিল, আবার সব আগের মতো হয়ে যায়। আকাশ, সজল, নাসির, তো ওদের ওদের কাজিনরা সবাই আবার ঘোরাঘুরি করি, সব ভুলে যাই, কষ্টগুলো আমি মনে রাখি নাই। আমার সব থেকে আমি নিজের বোঝাইছি যে ও তো আসছে আমার লাইফে, কষ্টগুলা কিছুই না। তো রিলেশনটা আবার কন্টিনিউ করি, সব ঠিকঠাক থাকে। তো তারপর থেকে না অনেক সময় দেখতাম ওর সাথে আমার একটু ঝগড়া লাগলে 15-20 দিন চলে যাবে, আমার সাথে কন্ট্যাক্ট করে না। আগে যেমন আগে ছটফট করতো সব ঠিক করার জন্য, এখন আর সেটা নাই। না, তো আগে আমি দেখতাম আমি ওর সাথে কখনো ঝগড়া কইরা, নিজে থেকে ঝগড়া কইরা, সরি বলিসনি বা ম্যানেজ করা লাগেনি, ওই ম্যানেজ করতো। হ্যাঁ ও ম্যানেজ করতো বা আমি কথা বলতাম, বা আমি কখনো ওর সাথে ঝগড়া কইরা 15-20 দিন এমন সময় এত পার গ্যাপ করি পড়ে নাই, আমি নিজে থেকে করি নাই। তো তখন দেখতাম ঝগড়া ঝগড়া লাগলে 1 মাস চলে যায়, সমাধান হচ্ছে না। না ও আমার ও নিজে উদ্যোগ নিচ্ছে না, না ফোন দেয় না, দেয় না। তো মাঝখানে সজল বাহিরে চলে যায়, তখন সজল যখন চলে যায় তখন আসলে ভাই সজল আমার আকাশের নাসের সাথে আমরা হয়তোবা একজন এক মায়ের গর্ভের সন্তান না, কিন্তু আমরা আপন ভাইয়ের চেয়েও বেশি। অনেকে জেলাস করে যে তোদের এই মতো কষ্টগুলো তখন মারাত্মক হয়ে যায়, তুই কারোর সাথে শেয়ার করতে পারছিস। হ্যাঁ, তো অনেকে জেলাস ফিল করতো, বলতো যে তোদের মতো এমন ফ্রেন্ডশিপ তো পাওয়া যায় না বর্তমানে। ভাই বিশ্বাস করেন, কোন দেশ গেছে ও? সজল কুয়েতে, আর আকাশ সজল যাওয়ার পরে অনেকটা একাকিত্ব হয়ে যায়। আকাশ কি আসছে এখন দেশে নাকি? না, কোথায়? আকাশ সৌদি আরবে আছে। তুই তো একা একদম। আর দোহারের সবাই বিদেশেই থাকে বেশি। আমারও যে দোহারের বন্ধু বান্ধব গুলো আছে, কবির, জসিম, অনেকেই ওরা থাকে মনে হয় দুবাই, তো বেশিরভাগই বিদেশ থাকে। তো তুই তো একদম পুরো দস্তুর একা তখন। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আমার ভাই ব্রাদার আছে, তবে
আপন আর কি নিজের একান্ত ভাবে আমি তো বললাম যে তো বললি আপন ভাইয়ের চেয়েও বেশি আমরা একসাথে থাকতাম, নাসির, আমি, সজল, আকাশ। তো কয়েক মাস যাওয়ার পরে আকাশও বাইরে চলে যায়। তখন গুরু আসলে নিজের কোনোভাবে আমি বুঝাইতে পারতেছিলাম না। ওটা ফেলে দে, নে নে এটা নে। তারপর দীপ Let him cry a bit. তো আকাশ বাইরে চলে যায়। আসলে আমার মা সবসময় আকাশে নাসির নিজের ছেলের মতো দেখতো। যখন থেকে শুনছি যে আকাশের বাইরের সব ঠিকঠাক হয়ে গেছে, অনেক ভাঙ্গে পড়ছি আমি। আকাশ না বোঝাতে দিই নাই যে আমার কতটা খারাপ লাগতেছে, কারণ আমি জানি আকাশ আমার অনেক পরিমাণে ভালোবাসে, আপন ভাইয়ের মতো দেখে। সে সৌদি এখন। তো আকাশ যখন চলে গেল, আমি একদমই পুরো ভাঙ্গে পড়ি। নাসির আছে, তো নাসির কাজ নিয়ে অনেক বিজি থাকে, নাসিরও সময় দেয়। তো মেন্টালিটি সাপোর্ট পাইতেছিলাম না। একদিকে ওর সাথে তখন আমার যোগাযোগ ছিল না, একদিকে ফ্যামিলি থেকেও বলতো যে তোর জব কি হলো, জবে যাস না কেন। আকাশও চলে গেল, ওর সাথে যোগাযোগ নাই। চারোদিকে নানান আর কি ডিপ্রেশনে খুবই মানসিক ভাবে আর কি ভাঙ্গে পড়ি। তো আকাশ আর আমি আর কি এটা ভাষায় প্রকাশ করতে পারলাম না যে আকাশ আমার সাথে ওর কেমনটা ভালোবাসা। আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারুম, আকাশ, তারপরে সন্ধ্যা, নাসির, সজল, ওদের আমি সবসময় বিনা স্বার্থে ভালোবাসি। ওদের কাছে আমার কোনো চাওয়া ছিল না। আমি যদি আমার এক সাইডে ওরা থাকে, এক সাইডে মৃত্যু থাকে, যদি অপশন দুইটা থাকে যে ওদের জন্য যদি মরতে হয়, হাসি মুখে মরতে পারুম। আকাশ কি জানে যে তুই প্রোগ্রামে আসছিস আজ? তোর বন্ধু আকাশ কি জানে প্রোগ্রামে আসছিস? জানে। এখন কয়টা বাজে সৌদিতে? ফোনে পাওয়া যাবে? আকাশ হয়তো বা শুনতেছে শোটা। নাম্বারটা বলতো, লাইক নাম্বার ডায়াল কর। বাইরে আছে? হ্যাঁ, তোর মোবাইল এখানে নাম্বার আছে না তোর মোবাইলে? ও তো বাইরের নাম্বারটা নাই, আমার ফেসবুকে এই মতে কন্টাক্ট হয়। দেখতে এই মতে কন্টাক্ট করতে পারিস কি? নেট আছে? হ্যাঁ আছে। কয়েকটা টেক্সট নিয়ে নেই ফাঁকে। তাপস রায় লিখেছেন, যখন ছিল সবাই পাশে ছিল, আর এই মুহূর্তে কেউ পাশে নাই। সোহেল লিখেছেন, কেমন আছেন? আমার চোখে পানি চলে আসলো। তোমার গল্পগুলো, আচ্ছা, অনেক অনেক ভালো মনের ইমোশনাল ভাইয়াটা, যারা বেশি ইমোশনাল তারাই বেশি কষ্ট পায়। অনেকদিন পরে লাইভটা দেখলাম। সোহেল আছেন, গুরু আপনাকে ভালো লাগছে। ধন্যবাদ গুরু, সবাইকে তুই বলে ডাকার জন্য। আমি জানতাম না, আমি সবাইকে বলি না। চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। আচ্ছা, বর্তমান অবস্থা কি বলতো তুই? এতো তুই বুঝলি যে ঠিক আছে যে ওরা যাওয়ার পরে তোর কষ্টের সময়টা কভার করাটা টাফ হয়ে যাচ্ছে, এজন্য তোর কষ্টটা অনেক বেশি। মেয়ের সাথে সম্পর্কটা কোন পর্যায়ে এখন? এখন তো আমার কোনো সম্পর্ক নাই এখন। ওই তখন থেকে নাই হয়ে গেল? না, তখন থেকে না, তারপরে ওর সাথে আবার রিলেশনটা কন্টিনিউ হইছে। কোন পার্টিকুলার ঘটনার কারণে তোর সাথে সেপারেশনটা হয়ে গেল? এই চ্যাপ্টারটা একটু পরে আসি। এখনই আমরা যাই ওই গল্পটাতেই যাই, যে কোন ঘটনার কারণে ওর সাথে সম্পর্কটা। ঘটনা বলতে ওর সাথে আমার লাস্ট সিচুয়েশনে অনেকটাই ঝগড়া হইতো, শুধু সেটা তো তুই বললি। ও আর কি আমারে একটা ঝগড়া হলো, এক মাস খবর নাই, এটাই তো বললি। এটাই হচ্ছে একে ফ্রেন্ড নাসির। ও নাসির কাজে ব্যস্ত, তাই সময় দেয় না। না, নাসির আমার সময় দেয়, কিন্তু সময় দেয় না, সময় দেয় বাট কাজে ব্যস্ত। নাসির আয় আমার কাছে, ওই পিস দিয়ে ওকে জায়গা দিয়ে আসতে। মানে আপনি কি শুনতেছিলেন আপনার বন্ধু কাঁদতেছে, এজন্য আবার উনি জানালা দিয়ে দেখতে আসছে যে আসলে ওনার বন্ধু কি পরিস্থিতিতে। আমি চাচ্ছিলাম যে কেউ একজন ওর বন্ধু এই পিছে জায়গা দে, না ক্যামেরা ঢুকবে। না এখানে বসি ভাইয়া। কোথায় তুই আমার কাছে? না, আপনি একটু গুরুর কাছে আসেন। 15-20 মিনিট আছে, ও একটু দাঁড়া থাকলে সমস্যা কি? ওকে, টুলটা দিয়ে দাও। হ্যাঁ, টুলটা দিয়ে দাও।
আপনি এই টুলটা এই এখানে টুলটা দেন, দিয়ে এইটা দে। এখানে দেন। আচ্ছা আমি একটু এর মধ্যে একটু কমেন্ট পড়ে নেই। আপনারা যারা আমি যারা অবাক আছেন, হইলাম যে আকাশের নাম্বার সৌদি নাম্বার নাই। আপনারা যারা যারা আছেন ডিয়ার লিসনার্স একটু একই ঝটপট use করে করে না, আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং একটু শেয়ার করে নেবেন কি হয়তো নিউজ এবং ঝটাপট করে কমেন্ট করে নেবেন। facebook.com/alafdhaka.fm এই পেজে আছেন আপনারা সবাই। শেষ বিকালের আমি বলেছেন আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? গুরু আপনাকে অনেক ভালোবাসা, ধন্যবাদ আপনাদেরকে। মাসুদ রানা শাবাব আছেন, বলেছেন গুরু কেমন আছেন, অপেক্ষায় আছি। বন্ধুরা থাকলে আর কিছুই লাগে না। দোহার নবাবগঞ্জ থেকে এই প্রথম শুনছি, দোহার থেকেই প্রথম কেউ আসলো। অ্যাবসলিউটলি দোহার থেকে আমার জানা মতেই প্রথম একজন আসলো আসলে। বেস্ট অফ লাক টিপু ভাই। কাশফিয়া বিনতে লিখেছেন, সাজু মোল্লা লিখেছেন, তারপরে আছেন আরো অনেকেই। আচ্ছা আমাদের সময় শেষ। একদম হ্যাঁ। দোহারের যে ঘটনাটা বলছিলি, যেটা থেকে তো সেপারেশনের ব্যাপারটা শুরু হয়, তো লাস্টে ওর সাথে আমার যে কোনো সামথিং একটু বিষয় ওটা তো নিয়ে বলেছিস 15 দিন 1 মাস হ্যাঁ, ই হ্যাঁ। হয়ে যায়, তো এটা ঠিক আছে। তারপর কোন পার্টিকুলার ঘটনার কারণে আর দেখা হয়নি, আর কথা হয়নি, সেটা কোনটা? তো এই লাস্টে ওর সাথে আমার 1 মাসের মতোই বা একটু কম যোগাযোগ ছিল না। তো আমার ঢাকা একটা জব হয়, তো আমি ঢাকা চলে যাবো গা। তো আমার খারাপ লাগতেছিল যে আমি যাবো গা, ওর সাথে আর যোগাযোগ ওই হইব না। জবটা তো কন্টিনিউ করিসনি, ভালো যে জবটা না পাইছিস। না না, ওটা আমি কন্টিনিউ করিনি। তো পরে আবার লাস্টে যে হুম, কয়েক মাস আগে জবটা হয়, কনফার্ম হয়, তো আমার খারাপ লাগে যে আমি জবে গেলে ওর সাথে আর কখনো কথা হইব না। বা ওর আর আমার এতটা মিল ছিল যে ভাবতাম যে যতদিনই যাক ওর সাথে রিলেশন ঠিক হয়ে যাবে গা। 15 দিন যাক, 20 দিন যাক, 1 মাস, এমন কনফিডেন্স থাকতো যে রিলেশনটা ঠিক হয়ে যাবে। তো এইবারও আমি যখন ঢাকা আমার জব ঠিক হয়, তো আমি ভাবলাম যে তোর রাশি কি? হ্যাঁ? বলছি তো রাশি কি? আমি আমার স্করপিয়ন। আপনার স্করপিও, তুই? আমি হচ্ছি এরিজ, মেষ। ও ঠিক আছে। তো এই জবটা যখন হয় তো আমি জানাই আমার মামাতো ভাই আছে, আমার ফ্রেন্ড সার্কেল, মামাতো ভাইরা জানতো যে ওর বন্ধু সাথে হিসেবে কেমন রে নাসির? বানা বলিস না, যা সঠিক কর। ভালো জান দেওয়া, ওই যে মন আমার, আমি ওর মতো। জান দিয়ে দেয়। ও দেয় ওর জন্য আমি ওর। না, আমি ওর মতো, তাই বলছিলাম যে ওরকম কিনা। খাড়ায় তলায় জামছি তো এবার সম্ভব। হুম। তারপর তো আমার মামাতো ভাই, আমার ফ্রেন্ড সার্কেল, আমার সাথে আছে মামাতো ভাই। নাসির, মাঝখানে সে হচ্ছে দীপের বন্ধু, ক্লোজ বন্ধু যে আকাশ। নাসির আরেকজন কি গেছে সজল, বিদেশ? সজল। সজল। সজল গেছে কুয়েত, আকাশ গেছে সৌদিতে। সৌদি, আর নাসির আছে এখানে, যে জব ইনভলভ থাকে, তারপর যখনই সুযোগ পায় তাকে তার মতো করে সময় দেয়। এরা হচ্ছে তার কাছের বন্ধু, অসম্ভব বন্ধু পাগল, এবং মানুষকে নিয়ে থাকতে, মানুষকে ভালোবাসতে পছন্দ করা আজকের গেস্ট যে আমাদের দীপ। সেটাই আমি বুঝতে চেষ্টা করছিলাম। আমি পরিষ্কার ছিলাম যে ছেলেটার প্যাটার্ন এরকমই হওয়ার কথা। নাসির ওটাই বললো যে আমিও জান দিই, ও জান দেয়, ও ছেলেটা এরকম। ওকে, তারপর দীপ এখন ওই ঘটনাতে আয় যেখান থেকে সেপারেশন শুরু হয়। তো আচ্ছা একটা টেক্সট আছে একটু বলি। হুরাইরা, মিসেস হুরাইরা বলেছেন যে এই 1 মাস 15 দিন কি সে অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকতো? না, ও যদি আমি ওর প্রতি আমার অনেক দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এরকম ব্যতীত হবে অন্য না। কারোর সাথে কথা বলবো না। তো ও যখন ঘুরতে যাইতো তুই থাকতি? কোনদিন গেছিস? হ্যাঁ, আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে যাইতাম। তুই কি দেখছিস সম্পর্কের গভীরতা? অনেক ভালো সম্পর্ক ছিল। দে তোর একটু মাইক্রোফোনটা কাছে যা, বল না, ওখানে ইয়াং ছেলে পেলে কাছে যা। হ্যাঁ শুধু না, একটু বল, তুই এখানে কতটুকু টান দিয়ে দেন, দেখছিস? আমি তুই কতটুকু দেখছিস ওদের মাইক্রোফোনটা একটু ভালোবাসা? আসলে কি মাঝখানে ভালোবাসতো দেন, মেয়েটা? দুজনের মাঝখানে দেন। মেয়েটাকে আসলে ভালোবাসতো? এনে বল না। হ্যাঁ ভালোবাসতো তো। বাসতো? বাস্তব তুই বিভিন্ন সময় যে হ্যাঁ, অনেক ভালোবাসতো। তোরা একসাথে যে বেড়াইতে যাতি, তখন তুই থাকতি নাকি তোকে নাইতো নিত না? না আমি থাকতাম না, না। আমরা একসাথে তাহলে যাইতাম। এনে বল না। হ্যাঁ আমি একসাথে থাকতাম। কেমন কেমন সেই কি ভালোবাসার দেখছো? গভীরতা অনেক কেমন? আচ্ছা, সবচেয়ে গভীর ভালোবাসা কি দেখছস তুই ওদের দুজন? মানে আপনার কাছে কেন মনে হচ্ছে যে এরা আসলে গভীর ভালোবাসায় ছিল? এমন কোনো কিছু এটা দেখছস? কি যেমন দেখেছেন ধর ওর আপনি? এটা হইলো, তুই যেমন বন্ধু, ওর একটা প্যাচ লাগলে পলিটিক্স করতো তো, রাইট? অমুক পার্টি ঘিরে ফেললো, তুই যে ঝাঁপায় পড়ে বাঁচায় দিলি, হয়েছে না এরকম ঘটনা? হয়েছে তো? বা একই পার্টির মধ্যে বিরোধী দল অমুক করলো, মানে গ্রুপিং হয় না দলের মধ্যে, তুই ঝাঁপায় পড়ে ওরে বাঁচায় দিলি। ওই মেয়েটির কি এরকম কিছু দেখছো যে ও কোনো ঝামেলায় বা কষ্টে বা মাথা ব্যথা বা কিছুতে পড়ছে, মেয়েটি পাগলের মতো ওকে সামলায় দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ। ও তো মুখে বলবে, কারণ ও তো না। প্রেমে পাগল। তাই তুই দেখছিস এরকম কিছু? আমি দেখছি। কি দেখছিস? কত আমি দেখছি যে ওর কখনো জ্বর হইলে বা দেখা করতো তখন ওর কাছে আইতো। কি করতো? কয় এনে মাথা কয়। আপনার আরে মনে এমন বললে করেন- হবে নাকি? এনে ক, লোকে শুনবে না না। না, হ্যাঁ আপনি বলেন, আপনি আপনার জায়গা থেকে কাছে বলেন। কাছে এই যে না আর বেশি আসা লাগবে না গুরু। নার্ভাস লাগে মাথা- এনে আমার সামনে ক, মাইক্রোফোন আগা দে, এনে ক কি হইতো, কি দেখছিস ক, সবচাইতে গভীর ভালোবাসার উদাহরণ কি দেখছিস? আর তোর বন্ধু আমার হাত ভেঙে দিছে এই যে এই পাঞ্জা লুটতে গিয়ে।
আমি যে বুড়া আদমি খেয়াল করেনি, থাপ করে বাড়ি মারছে আমার, যে হাত এখন কাজ করে না। আমি দেখছি ওরা দুজন অনেক মিল ছিল, অনেক টান ছিল। ওই ওই যে যেমন তার জন্য জান দিত, সেও তার জন্য। ওইটার উদাহরণটা বল, ঠিক আছে? সেটা কি হয়েছিল সেটা কর। তুই না বললি যে একটা জিনিস দেখছি, কি সেটা? হ্যাঁ, ওই যে ওর একদিনকে আপনার মাথা ব্যথা করতেছিল, পরে আসছিল, হ্যাঁ আসার পরে আপনার মিট করছিল, করার পরে আপনার অলরেডি অনেক আপনার মাথা ব্যথা করতেছিল, পরে আপনার মাথা হাতে টিপা দিছিল, এই সমস্ত। তোরা বিভিন্ন ঘটনার মাধ্যমে পরিষ্কার ভাবে জানিস যে মেয়েটি ওর জন্য পাগল, হ্যাঁ right? পাগল ছিল। আর ও তো পাগল, সেটা তো বুঝতেছি হ্যাঁ। আমরা। এটা ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, তো ঘটনাটা কি হলো তারপরে? তুই যে কথাটা বলছিলি যে যেখান থেকে সম্পর্ক সেপারেশন। তো আমার ওই যে ঢাকা যে পরে জবটা হয়, তো আমি ভাবতেছিলাম যে জামুকা ওর সাথে আর কন্টাক্ট হইব না আমার, বা এখানে হয়তো বা সম্পর্কটা সমাপ্তি। তো আমার ভালো লাগতেছিল না। আমি পরে আমার মামাতো ভাই, কতদিন কথা হয় না তোদের মধ্যে? তখন কথা হইতো না, এই 1 মাসের মতো। 1 মাসের মতো, প্রায় তো এরকম হইতো গ্যাপ। হ্যাঁ। তো রাজুরে বললাম, রাজু 12 ছোট ভাই ব্রাদার ছিল, ওরা জানতো। তো বললাম যে ওরা জান আমি ঢাকা চলে যাইতেছি। তো রাজু বলল যে আপু ভাইয়া তো ঢাকা চলে যাবো, তো কি বলেন? পরে ও সিরিয়াসলি নিছে, তো অতটা সিরিয়াস না। পরে তো নাই। পরে ও বলছে, রাজু বলছে যে ভাইয়ারে ফিরান, এখানে কি আপনাদের সম্পর্কটা শেষ হয়ে যাবো, এই সেই। পরে ও বলছে ঠিক আছে ফোন দিননি। ও আর ফোন দেয় না। আমি ওয়েট করছি যে ও আমার ফোন দিলে হয়তো আমি যাবো না। তো এই জবটা ঠিক করে আমার নিজেরই চাস্তো ভাই। তো ফ্যামিলি সবাই কনফার্ম ছিলাম ঢাকা চলে যাবো। তো আমি নিজে থেকে ওরে ফোন দিলাম যে আমি তো ঢাকা চলে যাইতেছি, কাজে চলে যাইতেছি, জব হয়েছে একটা, তো তুমি ভালোভাবে থাইকো হয়েছি। পরে ও আমার বললাম তুমি যাইতে পারবো না। আমি বললাম যাইতে পারবো না, জব তো ঠিক হয়ে গেছে। তো আমি ওইখানে যাই কন্টিনিউ কথা বলিনি। ওরা বললাম না তুমি যাইতে পারবো না, আমি থাকতে পারবো না। পরে থাকতে কেমনে পারে না বেটা, ফোনে থাকবে তো, বা একসাথে তো বাড়িতেও তো থাকতেছে না। পরে আমি আর কি ইমোশনালি হয়ে গেলাম, আমি বললাম ঠিক আছে যাবো না। তো এখানে আমার ফুল ফ্যামিলি রিলেটিভ যারা আছে সবাই কনফার্ম আমি যাবো। আমি জানি আমি না গেলে আমার সাথে সম্পর্ক সবার সাথে নষ্ট হয়ে যাবে। কতবার করবে, কারণ আমার নিজের চাস্তো ভাই, সে নিজের কোম্পানিতে জবটা ঠিক এর আগেও তো করছে। এরকম করছিস তুই? হ্যাঁ, তো চাস্তো ভাই আমি জানিও, আমি জবটা না গেলে আমার সাথে অনেক খারাপ বিহেভ করবে, বা আমার বড় বাবা সে অনেক রাগী মানুষ। ঠিক আছে, তো আমি জানি আমার সাথে অনেক প্রেসার। এর আগেও করছিস এই কাহিনী, ভালো চাকরি। তো আমি ওর জন্য আমি বললাম ঠিক আছে আমি যাবো না। তো তারপর থেকে ভাই গুরু দেখতাম কিছু বললেও আমার সাথে, ভাই বলে সম্বোধন কর। হ্যাঁ, কিছু বললেও আমার সাথে ঝাড়ি দেওয়া কথা বলতো, শুধুই কিছু বললেই যে কোনো স্বাভাবিক বিষয় আমার সাথে উচ্চ স্বরে চিল্লায়। যেগুলো আগে দেখিসনি। না, আগে আমি দেখি না, আমি অবাক হয়ে যেতাম যে ও আমার সাথে এমন করে। না, আমি ওরা বলতাম যে আমি দুর্বলতার কারণেই কি আমার সাথে এমন হইতেছে। তো বিষয়টা করতো না। পরে আমি বলতাম যে আমি এখন তোমার প্রতি হয়তো অনেক দুর্বল, তো সেই কারণে তুমি আমার সাথে এমন খারাপ বিহেভ গুলা করো না। তো ওরা অনেক রিকোয়েস্ট করতাম। তো কিছু হইলেই ওই ফোন রেখে দিত, বলতো পরে কথা বলবো, আর ফোন দিত না। আর ওই 2-3 ঘন্টা পর আমি ফোন দিতাম। আগ্রহ নাই, ফোন দিতাম। আগে ওই পাগলায় থাকতে, এখন আর সেটা নাই। না, পরে আমি ফোন দিতাম, ও ফোন ধরতো না। ওরা এমনই কন্টিনিউ এমন চলতে থাকে। তো একদিন রাতে ওই যে বলতাম ফোনে থাকতাম সারা রাত। তো রাতে ও ইচ্ছা করে কি লেগা ওর মাইন্ড নষ্ট হয়ে গেল, হঠাৎ করে চেতে গেল। তখন আমার ফ্যামিলিতে আমি, আমার বাবা মা সবাই আমার উপর রাগ। চাস্তো ভাইরা, আমার চাস্তো ভাইরা এখন আমার সাথে কথা বলে না। স্বাভাবিক, বারবার করছে, কতবার মানবে ওরা? আমি জবটা যাই না যে আমার সাথে ভালো জব পাইছিল, সেখানে তো যাসনি তুই এই মেয়ের কথা শুনে না। তো চাস্তো ভাই অনেক রাগারাগি করছে, সবাই অনেক রাগারাগি। আমার তখন আমি একাকিত্ব ফিল করতেছি, সবাই এমন করতেছে আমার সাথে। তো এর মধ্যে যদিও আমার সাথে এমন করে, আমার তখন তার নিজের কষ্ট বলার কোনো মানুষই থাকে না। কারণ ওর উচিত আমার মেন্টালিটি তখন সাপোর্ট করা। তো দেখতাম আমার সাথে শুধু খারাপ বিহেভ করে বা রাইগা যায়। তো নিজেরে বুঝাই পারতাম না যে কেন এমন করে আমার সাথে, যেই মানুষটা সারা দুনিয়া ভালায় আমার চাইতো। আমি এক কথায় ওই ওর পুরো দুনিয়াটা ছিল একদিকে, আমি ছিলাম একদিকে ওর কাছে। তো সেই মানুষটা টোটালি চেঞ্জ। তো এমন করতে করতে প্রায় টাইমই ফোন রাইখা দিত রাগ করে। আমি ফোন দিতাম, ধরতো। তো লাস্ট সিচুয়েশনে তখন তো আমার ফ্যামিলির সাথে, আমার সবার সাথে অনেক ঝামেলা চলতেছে, সবাই আমার সাথে রাগারাগি করতেছে। মন চাইলে কেউ কথা বলে, মন চাইলে বলে না। তো তখন আমি খুব ডিপ্রেশনে পড়ি। তো প্রচুর মানসিক চাপে পড়ে যাই। তো এগুলো আমি কাউকে শেয়ার করতে পারি না। তো তখন একদিন হঠাৎ কথা বলতেছি, আমার ওই দিনকে বাড়িতে অনেক ঝগড়া হয়েছে আমার সাথে।
আমি কিছু করতেছি না কেন, এই সেই কি সমস্যা আমার। তো প্রচুর খারাপ লাগতেছিল। রাতে আমি শুয়ে শুয়ে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল, ওই দেখতেছিল। বিষয়টা সিরিয়াস নিল না, ঘুমায় পড়লো। তো আমার খুব খারাপ লাগলো যে মানুষ চেঞ্জ হয় কিভাবে এত। তো নিজেকে কোনোভাবে বোঝাই পারতেছিলাম না। হয়তো আমি ভাবছি ও আমার কোনো কারণে হয়তো অনেক রাগ। তবে আমি যে কোনো কিছু করলে ওর সাথে যখন আমার কন্টাক্ট হতে ঝগড়া লাগবে, সাপোজ কারোর সাথে একটু কথা বললাম, টেক্সট করলাম, মেসেজ করলাম, ওর আমি বলে দিতাম সত্য কথা, সবসময় বলে দিতাম যে এর সাথে আমার একটু হাই হ্যালো হয়েছে। তো সেই মানুষ লাস্ট একদম টোটালি অনেকটা চেঞ্জ। তো নিজেরে এটাই জাস্ট বলছি যে দুনিয়ায় হয়তো বা সব চাওয়া পূর্ণ হয় না বা পাওয়া হয় না, বুঝাইতাম নিজের এইভাবে। তারপর কারণটা কি রে এইভাবে হঠাৎ আমি করে জানি change না হওয়া? গুরু কেন ওই এমন চেঞ্জ হয়েছে। আমি বর্তমান অবস্থা কি? ওর সাথে আমার কোনো কন্টাক্ট নাই। মানে সে কি আপনার সাথে যোগাযোগ বন্ধ করার আগে কিছু জানিয়েও যায়নি? না না না, শেষে ওর সাথে হঠাৎ কথা বলতেছি, তার আগের দিন ও ঝগড়া করলো আমার সাথে। ও আর কি ওই যে বললাম না ফোনে থাকি, তো আমার বললো যে হঠাৎ করে চেতে গেল। আচ্ছা, তারপরে বলে ফোনে থাকতে হবো না। তো রাতে আবার আকাশের সাথে ওই দিনকে আমার কথা হয়েছে। আকাশের সাথে প্রায় রাত 11:30 থেকে 12টা পর্যন্ত কথা হয়েছে। ও আবার দেখছে আমি অনলাইনে, ফোন দিয়ে দেখে নাই যে ফোন বিজি, দেখছে অনলাইনে কথা বলতেছি। তো তারপরের দিন সকালে আমি ফোন দিতেছি, ফোন ধরে না। কেন ফোন ধরে না কেন, আমি ও অনলাইনে ছিল কিন্তু, তো আমি কিন্তু কোনো রিয়াক্ট করি নাই। অনলাইনে আমিও ছিলাম, ও ছিল, ও রাগ করছে। তা আমিও তো রাগ করাটা স্বাভাবিক, যে তুমি তো লাইনে ছিলা, কিন্তু আমি তো রাগ করি না। আমি ফোন দিয়ে যাইতেছি কন্টিনিউ, দুপুর হয়ে গেছে, মিনিমাম 100 ফোন দিয়ে ফেলাইছি, ফোন ধরে না। তো লাস্টে মেসেজ দিলো যে যার সাথে রাতে কথা কইছো তারে নিয়ে থাকো গাইছে। আমি বললাম আমি আকাশের সাথে কথা বলছি, আমি স্ক্রিনশটও পাঠাই দিছি, আমি স্ক্রিনশট মেরে রাখছিলাম যে এই যে আকাশের সাথে কথা বলছি। পরে বলে তোমার ইমো কাইটা ফেলাইতে বই সেই, তাহলে কথা বলুন। তো বিকাল হয়ে গেল, ফোন ধরে না। পরে আমি ইমো কাইটা ফেলাইছি। তো বিকালে কথা বললো নরমালি ঠিকঠাক, 2-1 দিন ঠিকঠাক গেল। তারপর একদিন সকালবেলা লাস্ট যেদিন ওর সাথে আমার কথা হয়, তো কতদিন আগে এটা? এটা তো মোটামুটি ভালো দিনই, মানে কতদিন আগে? না না বছর খানিক না, কয়েক মাস। ওকে, লাস্ট কথা হয় কি কথা হয়? তো নরমালি কথা বলতেছিলাম সকালে। তো এক কথা দুই কথায় হঠাৎ রাগে গেল। রাগার পরে ও বলে পরে কথা হইব, ফোনটা রাইখে দিল। তো দুপুর টাইম আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ওরে ফোন দিলাম, দিয়ে ফোন ধরতেছে না। আবারও ফোন দিলাম, কন্টিনিউ ফোন দিতেই আছে, মেসেজ দিতেছি যে ফোন ধরো না কেন। ও মেসেজও সিন করতেছে না। তো বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত, একটু পর পরে আমি ফোন দিছি, তো ফোন ধরে না আমার। তো আমি বুঝতেছিলাম না যে কেন, ভালোভাবে কথা বলতেছি, এর মাঝখানে ফোন একটু রাগ করে রেখে দিল। তো রাগ করার পরে তো ফোন দিলে ধরে, তো ফোন ধরতেছে না। তো রাত হয়ে গেল, ফোন ধরে না। তো আমি আসলে কারণটা জানি না যে কি কারণ আমার ছাড়লো, আমার কোনো দোষ ছিল না। মানে শেষ হ্যাঁ, তখন কন্টাক্ট অফ করে দেয়, আমার কোনো দোষ ছিল না তখন। আর কোনোদিনই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন নাই? না। তো লাস্ট আমি মেসেজ দিয়ে দিয়েছিলাম যে যদি এতটাই আমার বিরক্ত লাগতেছে আমার বলতা। এতদিনের রিলেশন হঠাৎ এই আগামী মাসের নভেম্বরের 2 তারিখে 4 বছর হইব। ও মাই গশ। তো মেসেজ লিখলাম যে তুমি বলতা যে আমার প্রতি এতটা বোরিং ফিল, আমি নিজে থেকে ধীরে ধীরে সরে যেতাম গা। তো তুমি কেন হঠাৎ কন্টাক্ট অফ করে দিলা? তো মেসেজ ও ওই দিনকে রাতেই না তারপরের দিন জানি দেখছে সিন করছে, কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই, কোনো মেসেজ দেয় নাই। আগে তো আমি হাজার ঝগড়া হোক, রাগ করলে একটা মেসেজ দিলে ও রাগের মাথায় ঝাড়ি হোক যাই হোক মেসেজে একটা কিছু লিখতো। তো আমি দেখলো মনটা ভাঙ্গে গেছে বা অনেকটা আমি চুপ হয়ে গেছি, তারপরেও একটা ফোনও দিল না, একটা মেসেজও দিল না। আপনি আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেন নাই ওনার সাথে? আসলে কি আমি লাস্ট রিলেশনের লাস্টে ওরে অধিক পরিমাণে এত ফোন দিতে দিতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছে। বিরক্ত না, আসলে ওর প্রতি আমি বিরক্ত হই নাই কখনো। বিরক্ত হলে রিলেশনটা এতদিন কন্টিনিউ থাকতো না। পুরো সত্য কথা বলতে আমি অনেক লাইফে প্রপোজ পাইছি, আমার ফ্রেন্ডরাও জানে। আমি ওর সাথে যখন আমি রিলেশনটা কন্টিনিউ করছি, নিজে অনেকটা চেঞ্জ হয়েছি। যেমন ঘোরাঘুরি ছিল, ওর দ্বারা আমার হয়তো বা অনেক কিছুই ভালোর দিকে পরিবর্তন হয়েছে, বা অনেক হ্যাপি ছিলাম। ওই নিজমরা সবারই না, আমরা সবাই ফ্রেন্ড সার্কেলটা কিছুতে হু হু করতেছিস কেন? এগুলো অনেক ভালোবাসি। হ্যাঁ, ফ্রেন্ড তো আমার কাছে বাইরে থেকে বেশি।
তো আমরা অনেক ভালো ছিলাম, নিজম মানে ও নার্ভাস ফিল করতেছে, কিন্তু ও যে Nervous না। কথাগুলা মানে সবকিছুতে সম্মতি আছে। না না, এবং ও যে এই কথাগুলো বলতেছে মানে ও বন্ধুভাগ্য তো আসলে ওর মারাত্মক কথাই ব্যাপার। বলতেছে, তাই না? মানে আপনি ফিল করতেছেন যে ও আপনার কথাই বলতেছে। তবে গুরু তুই কিছু পাস আর না পাস, তোর বন্ধু ভাগ্য খুব মারাত্মক। আমার লাইফে বাবা মার পরে তুই একটা কি কথা, জানিস যে ছেলে মেয়ের প্রেম তো একটা নর্মাল প্রেম, ছেলে ছেলে প্রেম যে কত মারাত্মক, মানে বন্ধুর মানে প্রেম। বন্ধুত্বর ভালোবাসা অনেক গভীর। আর বন্ধুও তো পাইছিস এরকম, তবে আমি সঠিক কি বেঠিক সবকিছুতেই। এবং আমার মনে হয় যে এই ছেলেটা ভালোবাসার কথা বলে চোখ ভিজিয়েছে, এটা সত্য। তবে সে যখন তার বন্ধুদের কথা বলেছিল অনবরত তার চোখ ভিজেছে। না, সত্য কথা, আমি একটা গুরু আমি একটা কথা বলি, বাবা মার পরে যদি ভালোবাসা থাকি, আমার ফ্রেন্ড না সে তারা ডিজার্ভ করে। ও তো তুই যে বলে ভালোবেসে যে খালাস হয়েছে তা না, এটা তোর মহানুভবতা না, ওরাও ডিজার্ভ করে তোর সব কথায়, তুই সঠিক হোক আর বেঠিক হোক। না 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 গুরু, এমন তার মানে হচ্ছে যে ওরাও মন প্রাণ গুরু আমাদের ফ্রেন্ডশিপটা এমন, ও একটা ভুল করতেছে, আমি ওই মেয়ের সাথে তো তোর আর যোগাযোগ হয়নি, না, তো লাস্টে ও আমারে ইগনোর করলো। ও যদি আমার বলতো যে তোমার কতদিন যোগাযোগ নাই মেয়ের সাথে? 2 মাসের মতো। এখন আছিস কই, দোহারে নাকি ঢাকায়? দোহারে। চাকরিতে ঢুকিস নি? না, এই প্রেম করে কি জীবন পার করে দিবি? না, কিছু তো করতেই হবে, বাঁচতে হলে তো কিছু করতে হবে, ফ্যামিলি আছে তো। হ্যাঁ বলছি তুই লম্বা রেশের ঘোড়া, একটা মেয়ের পিছনে গোটা জীবন ষাটি কাপ মাইরা দিস না। আফসোস তো একটাই, কিছু তারপরে তো তার কাছে পেলাম না। কিছু বাঘ থাকে, কিছু এক্সট্রা অর্ডিনারি কালপুরুষ থাকে যারা অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমি কালকে একটা প্রোগ্রাম হোস্ট করতেছিলাম, আমি প্রতি সপ্তাহে বুধবার এই প্রোগ্রামটা হোস্ট করি, গানের একটা প্রোগ্রাম বাংলা ভিশনে। ছেলেটার নাম হচ্ছে সাগর দেওয়ান। দেওয়ান পরিবার আছে না, গান করে ওরা, ওদেরই উত্তরসূরি সাগর দেওয়ান। এত অদ্ভুত গানের গলা, এত ফ্লেক্সিবিলিটি, কথাবার্তা এত স্মার্টনেস। এক পর্যায়ে আমি ছেলেটাকে বলছিলাম যে বাবজান, তোর মতো এক্সট্রিমলি ট্যালেন্টেড ছেলে তোদের বয়সী, বললাম যে এই ছেলেগুলোকে সামলা রাখা খুব জরুরি। বাবজান একটু আলিয়ার পিছনে দৌড়াস না, তোর গান তোর রক্তে তো এমনি আছে, আর তোর যে ডেলিভারি, তুই যেভাবে কথা বলছিস, তোর যে স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি, বাবজান নিজেকে এই জায়গাতে একটু আটকায় রাখিস। তোদের মতো ছেলেরা যারা এই ধরনের কোয়ালিটি রাখে তাদেরকে আবার আটকে রাখাটা খুব টাফ। আমি এই জন্য ওর এক্সাম্পলটা তুললাম। আমি খুব অবাক হচ্ছিলাম, আর খুব ভালো লাগতেছিল ছেলেটাকে আমি উপস্থাপন করতেছিলাম যখন গানের জন্য। কি অদ্ভুত কণ্ঠস্বর এবং কি ফ্লেক্সিবিলিটি, কি স্মার্টনেস তার, লুকটাও তোদের মতো একদম এরকম ধর হালকা পাতলা গড়ন, অসম্ভব সুন্দর দেখতে। মানে সাগর দেয়ান দেখে সার্চ দিলে এটা পাবি। আমি উদাহরণটা দিলাম এই কারণে যে তোকে যখন দেখতেছি বা তোদেরকে দেখতেছি আমার ওই ফিলটা আসছে। কিন্তু দুঃখের ব্যাপারটা এইটা যে তোরা খুব সামান্য থেকে সামান্য জিনিসে, এখন সামান্য বলছি দেখে তোর আমার প্রশ্ন হয়তো কষ্ট হবে, আমার প্রেম আমার ভালোবাসা জান দিয়ে ভালোবেসেছে আমার ডার্লিং রে, এটাকে গুরু সামান্য বললো? এই সামান্য জিনিসকে অ্যাচিভ করতে গিয়ে তোরা অনেক বড় জিনিসকে পেছনে ফেলে দিস। গোটা পৃথিবী তোর দিকে তাকায় আছে দীপ, তোর মতো ছেলেরা অনেক বড় কিছু করে ফেলতে পারে। এই প্রেম 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 এগুলো করতে করতে সব শেষ করে ফেলবে। বহুত হলো, আর কত? নাসিররা তোকে বলুক আর না বলুক, আকাশ তোকে বলুক আর না বলুক, সজল বলুক আর না বলুক, ওরাও কিন্তু ভিতর এটা চায় যে কাম ব্যাক, ফিরে আয়, সবসময় সাপোর্ট করছে, ভালো কিছু কর। ওদের সাপোর্টের ধরন এটা, মুখ ফুটে তো তোকে সবকিছু বলে না। না ঠিক আছে গুরু, তারপরে হওয়ার পর থেকে নেতামি করছস তুই, খুলে বলে না। আকাশ ওর কথাটা আমি তোকে বলে দিই, ওদের ভিতরে এটা কাজ করে যে কাম ব্যাক কর, স্বাভাবিক হো। ওই মেয়ে কাম ব্যাক করলো না করলো, তুই সামনের দিকে। ঠিক আছে, তো গুরু ওরা এমনটা কখনো করে নাই, কেন না করে না, ওরা স্বার্থপরের মতো করে নাই, কারণ ওরা সবসময় ওরা নিজের বোন মনে করছে, ও বোন মনে করছে, আকাশও বোন মনে করছে, সবসময় এই তপস্যা করতে করতে জীবন পার করে দিবি না, বাকি পৃথিবীর দিকে তাকা। গুরু এখানে আমি আরেকটা কথা বলি, লাস্ট সিচুয়েশনে আমি নিজের করে নিতে চাইছিলাম। আমি বলছিলাম যে কোনো দিক দেখুম না, ফ্যামিলি বা কোনো দিক দেখুম না, এতটাই আমি আসক্ত হয়ে পড়ছিলাম ওর দিকে যে নিজের করে নিব। তো সেটাও হয় নাই, সেটাও ও বললো ঠিক আছে, কিন্তু পরে আর দেখলাম না তেমন সিরিয়াস। তো আমি কি চাচ্ছিস বলতো আমাকে একটু দীপ? এখন গুরু আমার লাইফে কিছুই নাই, আবার কাম ব্যাক করতে চাচ্ছিস ওর সাথে, আবার সম্পর্কটা ফাংশন। আমি লাইফে আর কিছুই চাই না। ওর খবর কি জানিস কিছু, যে ও বিয়ের শাদী করে ফেলেছে কিনা,
কোন সম্পর্কে জড়াইছে কিনা কিছু জানিস কি? যদি আসলে একটা কথা অনিয়ারে না বলা লাগে তাহলে আমি বলিস একটা কথা বলি, আমি মানুষের উপর বিশ্বাসী। বাট কোন তথ্য কি আছে তোর কাছে? না আমি একটা কথা বলি, আমার ফ্রেন্ড উপর আমি এতটাই নির্ভরশীল। ওই মেয়ের আমি কথা বল না, আমি একটা জাস্ট উদাহরণ দিতেছি। না, বিশ্বাস করতে পছন্দ করিস মানুষকে, মানলাম। হ্যাঁ, তো আমি ওর প্রতি আমার এমন একটা দৃঢ় বিশ্বাস আছে। কোন তথ্য আছে Plus তোর ও কাছে? অফ অনিয়ারে যদি বলতে না পারিস তাহলে বলিস না। না না না, ওমন কিছু না। তো ও আমি যেটা বলতেছি ওই মেয়ে কি তোর সাথে কথা বলে? না। ওই মেয়েকে কি নাম্বার ফোন দিব আছে? আমরা? না, থাক গুরু। কি চাস তুই? আমি আজকে হয়তোবা আমার এখানে আসা উচিত ছিল কি আমার নিজের স্বার্থকতা নিয়ে, রিলেশনের একটা আরে ভালো বুঝলাম, একটা দিক নিয়ে, তোর কিন্তু আমি পারি নাই। পারিস তো না। কষ্ট গলাই শেয়ার করতেছি, এটা আমার এর থেকে তো আর বড় কিছু নাই। কিন্তু আপনি কি চান যে গুরু হচ্ছে না গুরু না, ফোন তুই কি দিবে? কাম ব্যাক করতে চাস ওই মেয়েটা আবার? না গুরু, যে আমার চায় না তার আমি চাই আর কি গুরু। আচ্ছা That's the মানে বাঘের বাচ্চা। আচ্ছা, আমি ঠিক এটাই আছে। চাইছিলাম। আমি আসলে তোর জন্য তদবির করতে চাই না, আমি অনেকের জন্য তদবির করছি, এটা জানিস কিনা জানি তবে না, গুরু এই একটাই- প্রোগ্রামে, এবং অনেক সমাধানও করে দিয়েছি। গুরু আমিও নিজের হাত কিন্তু দিয়ে তোর কথা অনেক করি না। ফ্রেন্ডশিপে, অনেক তোর মতো বাঘের জন্য আমি চাই না। অনেক ফ্রেন্ড যে সার্কেল রিলেশন তোকে- আমি নিজে ঠিক করে এই দিয়েছি। যে আমি যখন রিলেশন ঠিকও নষ্ট হয়ে হয় আমি ঠিক এখন করে দিয়েছি, ফোনে, কিন্তু নিজের রিলেশন ব্যর্থতা আমার। এখন যদি ফোনে ঠিকও হয় আমি চাই না তোর জন্য, আসলেই চাই না। এই যে যে কথাটা বললি না, তোর ক্ষেত্রে আমার আন্ডারস্ট্যান্ডিং এরকমই, যে যাকে আমি এভাবে আপন করতে পারিনি, আমাকে পর গুরু, করে চলে গেছে, এভাবে আপন করার আফসোস দরকার একটাই নেই। যে আমি সব সময় দেখছি ও আমাকে অনেক চায়, এত মানে আমার, এত সম্মান করে। আমি যদি ওরে বলছি তুমি এখানে বসে থাকবো, বসে থাকবে, সত্য কথা গুরু, আমার অনেক মানছে। আমি ওরে মুখ দিয়ে যেটা বলতাম সেটাও করতো। সেই মানুষের চেঞ্জটা আসলে আমার মাইনে নাসির নেওয়াটা কি যেন অনেক বলছিলি, কষ্ট। বল এবার। তো আপনার তো এমনি তো ওটা গেল, মাইক্রোফোনটা তো তারপরে- শুনলে নার্ভাস হয়, তুই একটু আগায় দে, আর তারপরে বাকিটা মনে বলবো। করেন এমনিও আমাদের যে এলাকার লোকজন আছে, কেউ কোনো সমস্যা পড়লে ওইগুলো হেল্প করে দিত। আছে না অনেক মানুষ, আপনি মনে করেন কখনো এটা হচ্ছে দীপু, হ্যাঁ, দীপুর ওটা ওটা ছোটবেলা quality। থেকে নীতি, না, এটা তো যে একটা বোঝাই মানুষ যাচ্ছে। আপনার একটু ভেতালে পড়ছে বা কোনো সমস্যা পড়ছে, সেটা ওর কাছে সমাধান গেলে করে দেয়। solve করে ওগুলো দেয়। করে বিধায় তো তোরা ওকে ভাগলার মতো ভালোবাসিস, তাই না? তো গুরু আমার একটা আমি কথা বলি, সুরায় বহুত বহুত কিছু করার বাকি আছে তোর জীবনে। না না আমি ওর জন্য দোয়া চাবো সবার লাইফ কাছে। বাদ দিয়ে দিলি, না লাইভ বাদ না, আসলে কি তোর সাথে এটা যায় বেটা? সাগর লিখেছেন ভাইয়ের এই কথাটা ভাল লাগছে এই পুরো যে নাসির গল্পে। বলল যে তুই কারো বিপদ কোনো ঝামেলা হলে ঝাঁপায়া পড়িস, বন্ধু বান্ধবরা পাগলের মতো ভালোবাসে, সবাই তোর প্রতি এত অ্যাটাচমেন্ট। তুই ছাত্র পলিটিক্স এর কথা বলছিলি, সবাই বলছিলি যে সবাই এক বাক্যে তোকে পছন্দ করে বা ভালোবাসে, বা তোর নামের সম্বন্ধে ওয়াকিবহাল পুরো দোহা। তুই তো বড় মাঠে খেলা লম্বা রেসের ঘোড়া বেটা, এই এক মেয়ে নিয়ে গোটা দুনিয়া বাদ করে দিবি? প্রত্যেকটা ওটা তো- মানুষের ওটা তো লাইফে তো একজন লাইফ আন্ডারস্ট্যান্ড বাপ, বাট জীবনে তো অনেকগুলো কালারও থাকে, শুধু তো প্রেম প্রীতি একমাত্র রং না জীবনের, রাইট। অনেকগুলো রং দিয়ে তো একটা জীবন, রাইট? যেখানে বন্ধুত্ব আছে, বাবা মার প্রতি অ্যাটাচমেন্ট আছে, দেশের প্রতি কন্ট্রিবিউশন আছে, মানুষকে ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ফানাফিল্লা, একটা দুই সত্তার মিলেমিশে একাকার হওয়ার একটা সম্পর্কের ব্যাপার আছে, নাকি শুধু প্রীতি আছে? না, তাহলে তবে ভালোবাসাটা তো গুরু সর্বক্ষেত্রে বিরাজমান। আন্ডারস্ট্যান্ড সৃষ্টিকর্তাকে পাইতে হইলো ভালোবাসতে হইলো। আন্ডারস্ট্যান্ড, বাট এই ভালোবাসার এই রংগুলোকেও তো তোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আল্লাহ তো তোকে কোয়ালিটি দিয়েছে বিধায় নাসির বলতেছে যে ওর এই কোয়ালিটি আছে যে সবাই ওকে পছন্দ করে আর সবকিছুতে ঝাঁপায় পড়ে। সবাই কি সবকিছুতে ঝাঁপায় পড়ে? হ্যাঁ, এ তো বাংলাদেশ এখন একটা দ্বিচারিতা একটা জাতির নাম, যে আমার কাছে যখন প্রবলেম না আসে তার এক মুহূর্ত কাল পর্যন্ত কোনো প্রবলেম নেই, সে মাথা ব্যথা দেখায় না। এটা জানিস তো? এখানে তোর মতো কিছু পাগল আছে যারা বিভিন্ন মানুষের প্রবলেম দেখলে ঝাঁপায় পড়ে। এগুলো করবি না, শুধু একটা মেয়েতে লাইফ বাদ করে দিবি? না আসলে কি ওর সাথে তুই এরকম ভাবে জীবন পার করে দে। এক এক মচ্ছর এ বাঘা কে হিজড়া বানা দিয়া। না গুরু, এক ভালোবাসা, এক প্রেম, আর কিছু লাগবে না। না থাক তুই ওটা নিয়ে। তারপরে তো পাইলাম না তারে, কি বললাম গুরু, নিজেরই কি বোঝাবো। যখন আপনি পাননি নিজের সর্বোচ্চ দিয়েও, সর্বস্বটুকু দিয়েও যখন পাননি, এই মুহূর্তে এসে আপনার অনুভূতি কি? আপনার নিজের জন্য হয়নি? সর্বস্ব না, সর্বস্ব এখানে- সর্বস্ব কখনো দিতে নেই। তোর যেটা ব্যাপার ঘটছে সেটা হচ্ছে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া যে অভিযোগ করলে I অনেক am- অভিযোগ কি করতে পারি I am ওর the প্রতি, কিন্তু person- করুম না। আমি দীপ তোমার জন্য গ্যারান্টেড একটা প্রোডাক্ট, কাউকে গ্যারান্টি দিতে নেই। তবে কষ্ট একটাই, আর আমি দেখছি ও সব সময় আমার জন্য এত পাগল, এত মানে আমার, সেই মানুষ কিভাবে চেঞ্জ হয়, এটাই নিজের, আমি জাস্ট এই কষ্ট গুলো আমার ভিতরে কাজ করে, আর কিছুই না। আমি চাইলে তো এখন অনেকগুলা রিলেশন করে আর বলতে পারি, ফ্রেন্ড সার্কেলের মতো আগের লাইফটা
কইরা ঘোরাঘুরি করে আর বলতে পারি। এখন প্রবলেমটা তো সেখানেই দি। প্রবলেম হচ্ছে যে এই যে এতক্ষণ আপনি কথাগুলো বললেন, এখন আপনি গুরুর কথাটা শুনেন। গুরু কি বলতে চায়? জীবন কি শুধু এখানেই স্টাক হয়ে থাকবে না আপনার? না 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 যে আপনি এক জায়গায় স্টাক হয়ে থাকবেন এবং এরকম অন্ধের মতো পাগলের মতো খুঁজতে থাকবেন যে কেন সে আমাকে রেখে চলে গেল, নাকি আপনি জীবনে আগে বাড়বেন? কোনটা? অবশ্যই আগে তো বাড়তে হবে, হ্যাঁ, যেহেতু তাহলে গুরু কি ফ্যামিলি বলে আছে, বাবা শোনেন। মা আছে। তাহলে গুরুর কথা তা মনোযোগ গুরু, দিয়ে আমি শোনেন। কি এই প্রত্যেকটা রিলেশন যারা করে তাদের নিয়ে 2 মিনিট কথা বলতে পারি? কল দেখি। আচ্ছা, তো আমার প্রত্যেকটা মেয়ে হোক ছেলে হোক সবার কাছে একটা অনুরোধ, একদম আকুল ভাবে একটা রিকোয়েস্ট, যদি রিলেশন কেউ করে একজন জানি আরেকজনকে পায় এমন ভাবে রিলেশনটা করে, কোনো পরিস্থিতি জানি কেউ কাউরে ছাইড়া না দেয়, বা যদি কন্টাক্টটা অফও থাকে তারা জানি মিলা যায়। কারণ দেখেন গুরু, একটা মেয়ে যদি একটা ছেলেরে ভালোবাসে, বা একটা ছেলে একটা মেয়েরে যখন ভালোবাসে, একটা ছেলে যদি একটা মেয়ের প্রতি অধিক মাত্রায় আসক্ত হয়ে যায়, তখন ওই ছেলেটা যদি মেয়েরে ছাইড়া দেয়, ছেলেটার কোনো দিক থাকে না, ছেলেটার লাইফের কোনো রুলস থাকে না। অথবা তখন কি মেয়েটারও কোনো দিক থাকে না যদি মেয়েটাকে ছেড়ে দেয়। হ্যাঁ ঠিক আছে, তো একটা মেয়ে যখন একটা ছেলের ছাইড়া দেয়, একটা মেয়ের কিন্তু গুরু দিন শেষে বিয়ে হয়, বিয়ে হয়ে হয়তো বা 2 বছর 4 বছর পর ভুলা যায়, তখন কি লাইফটা নিজের মতো সাজায় নেয়। একটা ছেলে মানসিক প্রেসারে পড়লে তখন তার দিক থাকে না, তখন তার দিকে তাকায় থাকে তার বাবা মা, যে আমার ছেলেটা কিছু করব, তার ইনকামের উপরে আমাদের ফিউচার, বা তারে নিয়ে ভালো থাকুন। তো একটা ছেলে যদি মেন্টালিটি ভাবে প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু ওই ছেলেটারও ফিউচার থাকে না, সাথে সাথে ছেলেটার বাবা মার ফিউচারটাও নষ্ট হয়ে যায়। তো প্রত্যেকটা মেয়ের কাছে একটাই রিকোয়েস্ট, ছেলের কাছেও বল, ছেলের কাছে, মেয়েরাও ছেলে যারাই রিলেশন করে রিলেশনটারে পরিপূর্ণতা পাওয়া, এটাই আমার রিকোয়েস্ট। আর আমার ফ্রেন্ড সার্কেল প্লাস ওর জন্য আমার কোনো ওর জন্য অভিযোগ নাই, আর ওর আমি কখনো কোনো অভিশাপ দিব না। আমি চাই আল্লাহর সবসময় ভালো রাখুক এহকালে, প্লাস প্রত্যেকটা মানুষ যেহেতু মরণশীল, মৃত্যু গ্রহণ করতে হইব, পরকালে আল্লাহরে জান্নাত দিক। বন্ধু আমার ফ্রেন্ড সার্কেল ভালো পাওয়া থাকুক, যায়, আমার কপালে এরকম ফ্রেন্ড জুটেনি। এটাই অভিযোগ নাই গুরু লাইফে, আমার নিজের প্রতি নিজের অভিযোগ। বন্ধুত্ব তো পাইছিস না, জান খুলে দে, সব ঠিক, বন্ধু সব ঠিক। আচ্ছা, বিদায় এখন নিচ্ছি তাহলে নাকি, অনুষ্ঠান শেষ করি হ্যাঁ হ্যাঁ নাকি আরো কিছু বলবি? না বলেন, আপনি বলেন গুরু এখন। না না, আমি অনুষ্ঠান শেষ করছি, আর বলার কিছু নাই। আচ্ছা ওকে, সো অনুষ্ঠান শেষ করছি। আজকের এক্স্যাক্টলি আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমারটাতে, যে আজকে প্রোগ্রাম কতটুকু করেছে না করেছে জানি না, কারণ আমি ওই কিছু কিছু গেস্ট যখন আসে তখন আমার মনে হয় যে আমার রিফ্লেকশন যেন আমি তার মধ্যে দেখতে পাই। এবং স্পেশালি ছেলেটির কথা আমি বলতেছিলাম যে আমি আর্লি এজ থেকে এরকমই, যে এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছি, বাট এর বয়সে থাকতে আমি সবসময় চেষ্টা করতাম যে কি করলে, কেমন ভাবে চিন্তা করলে বা কেমন ভাবে চললে মানুষের ভালোবাসার কারণ আমি হতে পারি। আর তীব্রভাবে যদি যে ভালোবাসা পেয়েছি বা চেয়েছি, সেটা হচ্ছে বন্ধুত্ব। কারণ আমার মনে হয় এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সব রকম সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তার ওখান থেকে নির্ধারণ করে দেয়, কিন্তু বন্ধুত্বের যে সম্পর্ক সেটা আমরা নিজেদের প্রয়োজনে পৃথিবীতে এসে নিজেরা তৈরি করে নিই। সো ফ্রেন্ডশিপের এই সম্পর্ক আমার কাছে সবচাইতে মূল্যবান, সবচাইতে মহিয়ান। সো হি ইজ সো ফরচুনেট, স্পেশালি আমাদের দ্বীপ, যে বন্ধুত্বের যে সম্পর্কটা কি গভীরভাবে পেয়েছে। নাসিরের মুখের দিকে তখন তাকাচ্ছিলাম, নাসিরের সাথে কথা বলছিলাম, আমি পরিষ্কারভাবে এটা ক্লিয়ার হয়ে গেছি যে বন্ধু সব অবস্থাতেই আমার সঠিক, বন্ধুকে আমি সব অবস্থাতেই ভালোবাসি, বন্ধুত্বের সংজ্ঞা এরকমই হওয়া উচিত। সো এটা আমি 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 আমার তার জন্য একটা চমৎকার একটা প্রাপ্তি। এবং আমি চাই যে দ্বীপের যে পার্সোনালিটি, দ্বীপ যেভাবে বড় হয়েছে এবং দ্বীপ যেভাবে জীবনটাকে এ যাবৎকাল পর্যন্ত পার করেছে, বহু মানুষের প্রয়োজনে অপ্রয়োজনে পাশে দাঁড়ানো এবং তাদেরকে ভালোবাসা, দ্বীপ যেন ওইভাবে বাকি জীবনটাকে পার করতে থাকে। এবং আমি প্রিটি শিওর এই মেয়ে ছুটতে ছুটতে আবার পাগল হয়ে ফিরে আসবে, কারণ আমি জানি যে ছেলেদের ভেতরে যে কলিজার টান, যে মহব্বত, যে ভালোবাসা, সেটাকে অ্যাভয়েড করার মতো ক্ষমতা এই প্রাণীকুলে কারো নাই। মানুষ তো একটা সাধারণ একটা ব্যাপার। সেই মেয়েটা যে ফিরতে বাধ্য, এই মেয়েটা যে আবারও ফিরে আসবে, আবারও বলবে যে আমি সত্যি তোমার ভালোবাসার প্রার্থী, আমাকে তুমি ফিরিয়ে দিও না। এই ঘটনা যে খুব শীঘ্রই ঘটবে ব্যাপারে আমার মিনিমাম কোনো সন্দেহ নাই। কিন্তু আমি শুধু একটা জিনিস বারবার করে বলবার চেষ্টা করি এবং পরিষ্কারভাবে দীপ্তকে জানিয়ে দিই যে কাউকে যদি তুই ভালোবাসিস, কাউকে যদি সত্যি তুই পছন্দ করিস, জরুরি না সেটা তুই আড়ালে আবডালে তাকে পরিষ্কার করে বুঝিয়ে দিবি, বরং সেটা ভিতরের মধ্যে রাখ, সবকিছুকে জানান দিতে নেই। কারণ অনেকে যদি জেনে যায় যে দিন শেষে ভোর হয়ে গেলেই তুই তার জন্য বকুল ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবি, তাহলে এটা গ্যারান্টেড মনে করে, তখন সেই জিনিসটার আর কোনো গুরুত্ব থাকে না। সো আর একটা দিন, আর একটা মুহূর্ত কোনো কালেই
তাকে ভালোবাসার কোন রকমের উপাখ্যান নিয়ে বা ভালোবাসার কোনো বারতা নিয়ে তার কাছে দাঁড়াস না। তুই যেভাবে জীবনটাকে পার করছিস, যেভাবে মানুষের জন্য নিজেকে সঁপে দিয়েছিস, তোর পরিবারের জন্য যেভাবে তোর অ্যাটাচমেন্ট গুলো ছিল, তোর ফ্রেন্ডশিপের জন্য যে ধরনের অ্যাটাচমেন্ট গুলো ছিল, সেভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে রাখ। আর তুই যদি আমাকে গুরু বলার দরকার নাই, ভাই হিসাবে 1 মিনিটের জন্য যদি আমাকে কনসিডার করে থাকিস, আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি এ মেয়ে ছুটতে ছুটতে তোর কাছে আবার ফিরে আসবে, ডেফিনেটলি ফিরে আসবে। কিন্তু তুই আর ওর কাছে যাস না, আমি অনুরোধ করতেছি। আজ অনেকে হাজারো মানুষ আমাদের সাথে কানেক্টেড আছে, তাদেরকে হাজির নাজির জেনে তাদেরকে সামনে রেখে তোর কাছ থেকে আমি কথা নিচ্ছি, যার একটা দিন একটা সেকেন্ডের জন্য হলো তোর যদি ভিতরে ভিতরে তুই কুকড়ায় যাস, তোর কলিজা যদি ব্লাস্টও হয়ে যায়, তোর ভেতর যদি একদম শেষও হয়ে যায়, অন্তরের ভেতর যদি রক্তক্ষরণ হয়, তোর যদি জীবনটাকে মনে হয় যে এক্ষুনি নিঃশেষ করে দিব, তাও ওই মেয়েটির জন্য কোনোভাবেই তুই আকুল কোনো আবেদন, মেয়েটির জন্য দুর্বলতা মিনিমাম ভাবে প্রকাশ করিস না। এই পৌরুষত্বের পর লানত, যে পুরুষ নিজের এই কন্ট্রোলটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারে না, নিজেকে দুর্বল করে দিয়ে মেয়েটার কাছে বারবার আশ্রয় পড়ে, সেই পৌরুষত্ব নিঃসন্দেহাতীত ভাবে তোর পার্সোনালিটির সাথে যায় না। এরকম হিজড়া পার্সোনালিটি কোনোভাবেই তোকে দেখে আমার মনে হয়নি, নাহলে আমি বলতাম না যে আমার 23 বছরের এহতেশাম আমার মনে হয় দ্বীপের মতোই হতো। আমি হয়তো কখনো ভালো এহতেশাম ছিলাম, মন্দ এহতেশাম ছিলাম, কিন্তু এরকম দুর্বল চিত্রের হিজড়া এহতেশাম কখনো ছিলাম না। সেজন্য বলতেছি, আর যাই করিস নিজের এই কষ্ট নিজের মধ্যে রাখ, নিজের ইমোশন নিজের মধ্যে রাখ। একটা সেকেন্ডের জন্য এটা আর প্রকাশ করার সুযোগ কোনোদিন কাউকে কোনোভাবে দিস না, ইভেন বন্ধু বান্ধব কেউ না, কোনোভাবেই না। এটা তোর কষ্ট, তোর দুঃখ, তোর পেন তোর মধ্যে রাখ। কথা যদি বলতে হয় আকাশের সাথে বল, কথা বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বল, কিন্তু কেউ যেন সেটার প্রকাশ না পায়। আর আমি তোকে গ্যারান্টি দিয়ে বললাম, 1 সেকেন্ডের জন্য তুই আমাকে যদি বড় ভাই হিসেবে কনসিডার করে রাখিস, তাহলে বলে রাখলাম শি উইল কাম ব্যাক। কিন্তু আমি এর মানে এটাও চাচ্ছি না যে ওর সাথে তুই প্যাচ খেয়ে যায়, আবার সম্পর্কে জড়ায় পড়, আবার ঘুরতে থাক। কারণ এই প্রতিদিন আজ সূর্য উঠলো কালকে অমাবস্যা, এই সম্পর্কের কোনো মানে হয় না, এটা দিয়ে জীবন চলে না। এটা দিয়ে কিছুদিন ভালো থাকা যায়, মন্দ থাকা যায়, কিন্তু এটা দিয়ে জীবন চলে না। এমন মানুষকে তো গ্যারান্টি পাবি কিভাবে যে তার ওরসে তার পেটে তোর গর্বিত সন্তান জন্ম হবে? এগুলোই যদি চলতে থাকে, তাহলে তোর সংসার কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে? তোর বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ হবে? নাকি এগুলোর মধ্যে দিয়ে মানুষ হবে? তাহলে তো অসুস্থ পরিবার হয়ে যাবে। তোর বাবা মা তো তোকে অসুস্থ পরিবারে জন্ম দেয়নি। সো এরকম ধরনের পার্টনারকে কোনোভাবেই বৈবাহিক সম্পর্কের জন্য আবার সিলেকশন করার ব্যাপারে ভাবনার সুযোগ আছে। তবে হ্যাঁ, সবকিছুকে ভুলে একদম সবকিছুকে বাইপাস করে দিয়ে সত্যিকার অর্থে এত ভালোবাসা তো প্রীতিরও প্রয়োজন নাই, কিন্তু এরকম একটা ঠেহরাও, এরকম একটা পার্সোনালিটি নিয়ে যদি ফিরে আসে এবং জীবনের শেষ দিন পর্যন্ত হাতে হাত রাখা, তোমার কলিজা মাথা হচ্ছে টিপে দিব, ওই নাসিরকে পাঠাও অমুক পাঠাও, এত নটানকে প্রয়োজন নাই, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত হাতটা ছাড়বো না। এই 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 অধ্যাবসায়, এই ইন্টেন্সিটি নিয়ে যদি সম্পর্কটা থাকে, আর যদি বলে যে বুড়া হয়ে গেছি, 85 চলে এজ তোর, আর এজ চলে 80, তখনও যেন থরথর করতে করতে বলে যে দীপ তোর হাত ধরে আর একটা বেলা যদি বাঁচতে পারতাম, আর একটা মুহূর্ত যদি বাঁচতে পারতাম, তাহলে আমার জীবন সত্যিকার অর্থে সফল হয়ে যেত। এরকম সম্পর্কের স্বপ্ন আমি দেখি তোর ক্ষেত্রে। এবং তোর যে বউ হবে, তুই আমার ছোট ভাই যদি হোস, তাহলে আমার বৌমা এরকম হোক, আমি এরকম স্বপ্ন দেখি, সেটা যেই হোক। কিন্তু ওই প্রীতির কোনো প্রয়োজন নাই। জান তোমার পা ব্যথা করতেছি, টিপে দিই, ওই টিপির বাইরে বাপ। বাট আমি ওই সম্পর্কের স্বপ্ন দেখি, জীবনের শেষ মুহূর্তে কাল পর্যন্ত যে হাত ছাড়বে না, যে কোনো মুহূর্তে ভালো অথবা মন্দতে তোর সাথে আঠার মতো আটকায় থাকবে এবং বলবে যে তোর সাথে আমি বুড়ো হতে চাই, তোর সাথে আমি জীবনের স্বাদ শেষ করতে চাই, তোর সাথেই আমি গোটা পৃথিবীকে এক্সপ্লোর করতে চাই। এই সম্পর্কের স্বপ্ন তোর জন্য দেখি। এরা হচ্ছে সত্যিকার অর্থেই বৈবাহিক সম্পর্কে। এখন তো সম্পর্ক, প্রেমের সম্পর্ক সময় তোর প্রায় শেষ হয়ে আসলো। বৈবাহিক সম্পর্কে একটা মানুষের পার্টনারের স্বরূপ, একটা মানুষের পার্টনারের রূপ এমনই হওয়া উচিত, তার গর্ভেই তোর সন্তান হওয়া উচিত, তার গর্ভে তোর স্পাম যাবে, না হলে তার গর্ভে তার স্পাম যাওয়া উচিত না, নাহলে অসুস্থ সন্তান হিসেবে জন্ম নেবে। তুই তো অসুস্থ পরিবারে জন্ম নিয়েছিস নাকি? তুই এরকম পরিবারে তোর সন্তানকে জন্ম দিস না। আমি কি বুঝাতে পারছি নাকি পারিনি? ভালো থাক, অনেক দোয়া তোর জন্য। আর আজকের প্রোগ্রাম আমার জন্য অনেক শান্তির, কারণ আমি এমন একজনকে নিয়ে আমার প্রোগ্রাম করলাম। এটা মাঝে মাঝে হয় আমার প্রোগ্রামে, প্রায়শই খুব ইন্টারন্যাশনাল একটা রেগুলার ইন্টারভেলের পর এরকম গেস্ট পেয়ে যায়, তখন আমি বলি যে এটা আমার মতো। তো তোকে দেখে তো আমি তোর প্রেমে পড়েছিলামই, যখন আমি ফেসবুকে তোকে দেখি আর তোর সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে যে 23 বছরের এতেশাম এরকমই ছিল। কিন্তু আমি এভাবে ইমোশন এক্সপ্লোর করতাম না।
যাতে করে আমাকে কেউ সুযোগ নিতে পারে, এটাকে তুই আটকাতে শিখ। ক্লিয়ার? ভালো থাকিস, তোর জন্য অনেক দোয়া, আর সবার জন্য দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দেন। আসিফ, ভালো থাকিস ভাই, আমার অসম্ভব ভালো লাগছে, কারণ আমি ফ্রেন্ডশিপের বড় বেশি কাঙ্গাল। তুই যেভাবে বন্ধু হিসাবে বন্ধুদের পাশে থাকতে পারিস, ইটস এ ভেরি গুড থিং। ভালো থাকিস। কিছু বলার আছে আমাকে? না। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। অলরাইট, দেখতে দেখতে আমরা আমাদের আজকের আয়োজনের এই সামনে আছি, মানে আজকের আয়োজনের একদম শেষে আছি, এবং আজকের আয়োজন আমরা এখন শেষ করব। আজকে আমাদের সঙ্গে ছিলেন দীপ,